অসাধারণ রোমান্টিক হতে চলেছে। ইউটিউবে প্রথম এই গল্পটি পাবলিশ করা হচ্ছে। গল্পটি আপনাদের হৃদয়কে ছুঁয়ে যাবে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। এই যে মিস্টার, এটি ধরুন তো। আমি কেন আপনার জিনিস ধরতে যাব? কেন ধরবেন না? আরে আজীব তো, আপনাকে চিনি না জানি না, কেন ধরবো আপনার জিনিস? আপনি কি অন্ধ, দেখতে পাচ্ছেন না আমি একটি মেয়ে? এই বড় বড় 3টি ব্যাগ কিভাবে বহন করব? একটু সাহায্য করবেন না আপনি? সাহায্য চাইবেন, এটি প্রথমে হয়তো বললেই হয়, এসেই বলতেছেন এটি ধরুন তো। এতে সমস্যা কি? অনেক সমস্যা। যদি আপনার ব্যাগে অবৈধ জিনিস থাকে। আরে আরে, আপনি দেখি আচ্ছা ফাজিল একটি মানুষ। আমাকে দেখি কি আপনার খারাপ মনে হচ্ছে নাকি? তাই তো মনে হচ্ছে। হাসতে হাসতে কথাটি বললাম। কি বললেন? কই কিছু না তো। আপনার কাছে সাহায্য চাওয়াটাই ভুল হয়েছে আমার। ভুল হয়েছে তো সাহায্য করে যাচ্ছেন। মেয়েটি কিছু না বলে তার ব্যাগগুলো কোনো মতো নিয়ে আমার দিকে রাগী চোখে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলতে বলতে চলে গেল। আমি আছি এখন রেলওয়ে স্টেশনে, কারণ আমার বন্ধু আসতেছে ক্যাম্পাসে। করোনাছড়িতে সে গ্রামের পাশে গিয়েছিল, ওকে রিসিভ করার জন্যই এখানে এসেছি। কিন্তু এখানে এসে এক অদ্ভুত মেয়ের সাথেই কথা হলো, তা তো আপনারা দেখতেই পারলেন। যাই হোক, কিছুক্ষণ পর আমার বন্ধু ধ্রুব আসলো। কিরে মামা, কি খবর? আর খবর মামা, তোর ছাড়া কি আর ভালো লাগে রে? তো কেমন আছিস তুই? অনেক প্যারা গেছি রে। কেন, কিসের প্যারা? তুই জানিস না কে প্যারা দেয়? ও, তোর গার্লফ্রেন্ড প্রিয়া। ও ছাড়া আর কে দিবে? সবসময় দৌড়ের উপর রাখে আমাকে। চল যেতে যেতে কথা বলি। ওকে চল। তারপর যেতে যেতে ওর কথা শুনলাম, আর সাহায্য চাওয়া মেয়েটি কথাও বললাম ওকে। তারপর ওকে হোস্টেলে রেখে আসার পর আমি বাসায় চলে আসলাম। আমরা পরিবার সহ ঢাকায় থাকি আগে থেকেই। বড় একটি বোন, বাবা মাকে আর আমি, এই হলো আমাদের পরিবার। নিজস্ব বাসা আমাদের। অবশ্য আমাদের বাসার নিচতলায় ভাড়া দেওয়া হয়েছে মাঝে মাঝে। আমি সবার সামনে এসে গেট দিয়ে ভেতরে ঢুকতেছি, তখন পিছন থেকে কেউ বলে উঠল, এক্সকিউজ মি, একটু সাহায্য করবেন প্লিজ? আমি পিছনে ফিরে দেখি রেল স্টেশনের সেই মেয়েটি। হ্যাঁ, আপনি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছেন? আপনি? স্টেশনে সাহায্য করিনি বলে পিছু পিছু চলে এসেছেন সাহায্য নেওয়ার জন্য? আপনি দেখি হেব্বি জেদি মানুষ। ও হ্যালো, আমার বই গেছে আপনার সাহায্য নিতে। তাহলে সাহায্য চাইলেন কেন, আর এখানে কেন? সাহায্য চেয়ে ভুল করে ফেলেছি, আর এখানে কেন আপনাকে বলতে বাধ্য নই, যত সব। মেয়েটি এই বলে তার ব্যাগপত্র নিয়ে আমাদের বাসার মধ্যে ঢুকতে লাগলো। তখন আমি বুঝলাম নতুন ভাড়াটি হবে, তাই পিছন থেকে বললাম, এই যে আপু, হোয়াট? নামটা তোমার জানা কি যাবে? মেয়েটি ঘুকুসকে বলল, স্টুপিড। বাহ, খুব সুন্দর আর অদ্ভুত নাম তো, স্টুপিড। মেয়েটি রাগী ভাব নিয়ে চলে যাচ্ছিল, পিছন থেকে আবার বললাম, স্টুপিড আপু, আপনার কণ্ঠটা মাশাল্লাহ। এটি শুনে মেয়েটি ব্যাগগুলো রেখে রাগী ভাব নিয়ে আমার দিকে আসতে লাগলো। এই এই, আমাকে স্টুপিড বললেন কেন? বারে, হ্যাঁ আপনি তো বললেন আপনার নাম স্টুপিড। চুপ, একদম চুপ। আমি মলি, কল মি মলি, ওকে? মেয়েটি রেগে কথাটি বলল, ওহ আচ্ছা মলি। মলি নামটা ছোটকাল থেকেই আমার সবচেয়ে পছন্দের নাম। ঢপ মারলাম। মেয়েটির মুখ স্কার্ফ দিয়ে ঢাকা ছিল, তাই মুখের বিবরণ দিতে পারতেছি না। ফ্ল্যাট করতেছেন? লাভ নেই, এরকম 100+ ছেলে আমার পিছনে পড়ে আছে। আরে ফ্লার্ট করবো কেন, আপনার নামের অর্থটা জানি বলেই তো বললাম। আর আমার পিছনে আপনার মতো 100 না, একটাও মেয়ে পিছনে পড়ে নাই। আপনার মতো ফাজিল মার্কা ছেলেকে আমি কেন, হিরো আলমের গার্লফ্রেন্ডও লাইক করবে না। আরে রেগে যাচ্ছেন কেন? তাছাড়া রাগলে কিন্তু আপনাকে দারুণ লাগে। যত সব। এই বলে মেয়েটি চলে যাচ্ছিল, তখন আবার বললাম, ও হ্যালো, আপনার নাম মলি, যার অর্থ আনন্দদায়ক, মনোযোগী আর বন্ধুত্বপূর্ণ। আর আমি আলাউদ্দিন, যার অর্থ দিনের প্রদীপ, ভবিষ্যতের আলো। কত সুন্দর মিল আমাদের, তাই না? এক চুলো মিল নেই। এই বলে মলি নামের সুন্দরী মেয়েটি ভিতরে চলে গেল। আমিও ভিতরে গেলাম। রুমে গিয়ে দেখলাম মেয়েটি মার কাছে থেকে রুমের চাবি নিচ্ছে। তখন মা আমাকে দেখে বলে উঠল, এই এদিকে আয়। মা আমাকে ডাকলো। আমি মার কাছে গেলাম, আর মেয়েটি আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর আমি মিট মিট করে হাসতেছি। মলিমা, এ হলো আমার ছেলে, খুব অভদ্র বদমাইশ একটি ছেলে।
ওর থেকে দূরে দূরে থেকো মা। মেয়েটি মিটমিট করে হাসতেছিল আর বলল, তো আন্টি, আপনার ছেলে কি শুধু বদমাইশগিরিই করে নাকি অন্য কিছুও করে? করে। এবার ঢাবিতে ফিন্যান্সিং বিষয় নিয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেছে। ওহো, এই ব্যাপার। ঢাবির স্টুডেন্ট? মেয়েটি হঠাৎ করে কেমন জানি করে বলল, ঢাবির স্টুডেন্ট, দাম আছে। আপনার মতো পাতি ইউনিভার্সিটিতে পড়ি না। ভাবনি কথাটি বললাম। ও মা, তাই? দেখা হবে খুব শীঘ্রই। বাই। মেয়েটি এই বলে একটি হাসি দিয়ে চলে গেল। মা, আমি কি কোনো জোকস বললাম নাকি? আমার তো তাই মনে হলো। মা, তুমিও না দিন দিন আমার থেকে বেশি দুষ্টু হয়ে যাচ্ছ। শুধু নিজের ছেলেকে ছোট করো। তাই না? যা ফ্রেশ হয়ে আয়, খেতে দেব। তারপর আমি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি, ধ্রুব আর ধ্রুবর গার্লফ্রেন্ড একসাথে ক্যাম্পাসে যেতে লাগলাম। কিন্তু ক্যাম্পাসে যাওয়ার পর যা ঘটলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আর ধ্রুব ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু আমার চোখ আটকে যায় ক্যাম্পাসের গেটের সামনে। কারণ ক্যাম্পাসের গেট দিয়ে মলি মেয়েটিকে ঢুকতে দেখলাম। আমি তো অবাক চোখে তাকিয়ে গেছি। তার মানে মেয়েটি আমাদের ইউনিভার্সিটিতেই পড়ে। ধ্রুব, থাক, আমি আসতেছি। কোথায় যাস? দেখতে থাক। এই বলে সোজা আমি মলি মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। আরে আরে, মলিয়া পুজে, আমাদের ক্যাম্পাসে যে। কেন, আপনাদের ক্যাম্পাসে কি আসা বারণ নাকি? তা হবে কেন? আচ্ছা, তুমি তো প্রথম বর্ষের স্টুডেন্ট মনে হচ্ছে, কারণ এর আগে তো আমাদের ক্যাম্পাসে দেখিনি। তো আর তুমি করে বললেন কেন? পারমিশন নিয়েছেন? রেগে বললো কিছুটা। কথাটি শুনে আমি হেসে উঠলাম আর বললাম, আমি তোমার সিনিয়র 2 বছরের, আর জুনিয়রদের তুমি করেই বলতে হয়। ও মা, তাই? এই শোনো, কোনো ঢং চলবে না। আমাদের ক্যাম্পাসের নিয়মকানুন আছে কিছু, যা তোমাকে মেনে চলতে হবে। কি নিয়ম শুনতে পারি? শুধু শুনলে হবে না, মেনে চলতে হবে। শোনো, প্রতিদিন ক্যাম্পাসে ঢুকেই তোমার প্রথম কাজ হলো আমাদের কাছে আসবা, মিষ্টি করে সালাম দিবা, আর আমি যা বলবো তাই করে ভিতরে যাবা। আচ্ছা। মেয়েটি মুচকি হেসে কথাটি বলল। এই, তুমি হাসতেছো কেন? মজা মনে হচ্ছে তোমার কাছে? সরি ভাইয়া। আর মাথা নিচু করে কথা বলবে আমার সামনে, মনে থাকবে? মেয়েটিকে র্যাগিং করে সেই মজা পাচ্ছি। মনে থাকবে। আমি এখন আসি। যাবে মানে? সালাম দিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এখন যাও। জি। মেয়েটি চলে যাচ্ছিল আর আমি হাসতে হাসতে ধ্রুবর কাছে যেতে লাগলাম। কিরে, মেয়েটির সাথে এমন করলি কেন? চিনিস নাকি? আরে এই তো সেই মেয়ে যার কথা বলছিলাম। ও, এই সেই মেয়ে? মেয়েটাকে বাসাও চালাচ্ছিস আর তুই ক্যাম্পাসে শুরু করেছিস? মেয়েটা করতেছিস কেন? ভাবি বলোকে। বলিস কি, ক্যাশ খাইছিস নাকি? তা আবার বলতে, দেখছিস না একদম পড়ি, কণ্ঠটা বুকে আগুন ধরিয়ে দেয়। মামা, তুমি দেখি প্রেমে হাবুডুবু খাচ্ছ। আরে প্রেম পড়ে, মেয়েটির সাথে আগে কিছুদিন মজা নিয়ে নেই। ভাবি বলে কথা। কে ভাবি গো? প্রিয়া, ধ্রুবর গার্লফ্রেন্ড, কথাটি বলল। আরে আলাউদ্দিন একটি মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই? কে গো? চিনি না, তবে ক্যাম্পাসে নতুন, জুনিয়র হবে হয়তো। মামা, জুনিয়রই। তাহলে ট্রিট হবে কিন্তু। হবে সময় মতো। চলো সবাই এখন ক্লাসে যাই, নতুন শিক্ষক আইসি মনে শুনলাম। ও আচ্ছা, চলো ক্লাসে যাই। তারপর আমরা আমাদের ডিপার্টমেন্টে গেলাম। ক্লাসে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রুমি প্রিন্সিপাল স্যার চলে আসলো। সাথে সাথে আমরা সকলে দাঁড়িয়ে গেলাম। প্রিন্সিপালের সাথে আমাদের ডিপার্টমেন্টের প্রধান স্যার ছিল, আর তৃতীয়জনকে দেখে আমার চোখ কপালে। বন্ধু, ওই মেয়ে প্রিন্সিপালের সাথে কেন? আমি অবাক হয়ে ধ্রুবকে কথাটি বললাম। মনে হয় প্রিন্সিপালের কাছে তোমার নামে র্যাগিংয়ের বিচার দিচ্ছে। বন্ধু, আমি পিছনের দরজা দিয়ে দৌড় দিলাম। আরে না, ধরা খেয়ে যাবি, চুপচাপ আড়ালে থাক যাতে মেয়েটির চোখে না পড়িস। এটাই করতে হবে। প্রিন্সিপাল রুমে আসার পর এরিওডি, সিট ডাউন। সকালে বসে পড়লো, শুধু আমি বাদে। আমি বসাবার দিয়ে সোজা বেঞ্চের নিচে। এখানে লুকিয়ে থাক। তারপর প্রিন্সিপাল স্যারের কথা শুনে আমি নিচ থেকে ওপরে বসে পড়লাম। শোনো তোমরা, ইনি হচ্ছে ইস্টার মলি, তোমাদের ফ্রিল্যান্সিং বিষয়ে নতুন শিক্ষক। প্রিন্সিপাল স্যার কথাটি বললেন। কথাটা শুনে আমি নিচ থেকে ওপরে এসে মলের দিকে তাকিয়ে থাকলাম। ধ্রুবরে, এ কি বলে স্যার?
যাই বলুক, তোর সাথে ভাবি তোকে ম্যাডাম যে কি করবে আল্লাহ আর মলি ম্যাডাম ভালোই জানে। আমি তো শেষ। ওই দেখ, তোর দিকে তাকিয়েছে ম্যাডাম। আমি ম্যাডামের দিকে তাকালাম। ম্যাডাম মুচকি হাসতেছিল আমার দিকে তাকিয়ে। আমি পরক্ষণে দুপুর আড়ালে চলে গেলাম। তোমাদের সাথে নতুন ম্যাডাম এখন পরিচিত হবেন, আমরা আসি তাহলে। এই বলে ছাড় চলে যাচ্ছিল। আমরা দাঁড়িয়ে গেলাম আবার। ছাড় চলে যাওয়ার পর বসো সকলে। আমরা সকলে বসে পড়লাম। তোমরা সকলে কেমন আছো? জি ম্যাম, ভালো। আপনি? আমিও ভালো আছি, তবে কিছুটা রাগও আছে একজনের উপর, তবে সেটি বড় কথা নয়। আগে তোমাদের সকলের সাথে পরিচিত হতে হবে। দেখছিস, কথাটা কিন্তু তোকে বলেছে। আর আমি চুপ থাক, চিপায় পড়ে গেছি আজ। ইয়েস ম্যাম। ওকে, একে একে দাঁড়িয়ে নিজেদের পরিচয় দাও। মলি ম্যাডামের কথা মতো সকলে একে একে দাঁড়িয়ে পরিচয় দিতে লাগলো, কিন্তু রুমের একদম শেষের বেঞ্চে আমরা বসেছি। একে একে পরিচয় দিতে ধুবো দাঁড়িয়ে গেল। তখন ম্যাডাম বলল, ওয়েট, আমি তোমাদের কাছে আসি, তারপর বলো। দূরে তো ক্লিয়ার শোনা যাবে না। এই বলে ম্যাডাম আমাদের বেঞ্চের সামনে আসলো। এখন বলো। ম্যাডাম, আমি ধ্রুব, এখানে হলে থাকি। বসো। তারপর নিয়মিত আমি দাঁড়ালাম, তবে একদম মাথা নিচু করে দাঁড়ালাম। আপনার পরিচয় বলেন। জি, আমি আমার পরিচয় দেওয়ার আগে ম্যাডাম আবার বলে উঠলো, তুমি তোমার স্টুডেন্ট, আমার জুনিয়র তুমি করেই বলি, এতে পারমিশন নিতে হবে না। কি ঠিক বললাম তো? আমি বুঝতে পারলাম আমার কথা ফেরত দিচ্ছে। কি চুপ কেন? কথা বলতে পারো না নাকি কথা বের হচ্ছে না? জি ম্যাডাম, ঠিক বলেছেন, পারমিশন লাগে না। আমি ভয়ে ভয়ে কথাটি বললাম। গুড, তো তোমার পরিচয় দাও। জি, আমি আলাউদ্দিন, এখানেই বড় হয়েছি, এখানেই থাকি ম্যাডাম। তাই তো তুমি ইউনিভার্সিটির নিয়ম কানুন জানো? জি ম্যাম। তো আমার তো কিছু নিয়ম কানুন আছে তোমার জন্য। জি ম্যাডাম, বুঝলাম না। মানে তোমার জন্য কিছু আলাদা নিয়ম আমি বেঁধে দিচ্ছি, সেই অনুযায়ী তোমাকে ক্যাম্পাসে চলতে হবে। ওকে ম্যাডাম। তো এই নিয়ম কানুনগুলো শোনো। জি ম্যাডাম, বলুন। তো প্রতিদিন তুমি ক্যাম্পাসে এসেই আমার চেম্বারে চলে আসবে আর আমাকে নরম স্বরে সালাম দিবে। বুঝতে পারলাম, ম্যাডাম আমার বলা কথাগুলোই বলে ফেরত দিবে। এসব ভাবতেছি, আর তখনই ম্যাডামকে থাপ্পড় মারলো ম্যাডাম। আমি অবাক চোখে ম্যাডাম দিকে তাকিয়ে রইলাম। কপালে আমার যে শনি আছে আজ বুঝতেই পারতেছি। কিসের জন্য যে র্যাগিং করতে গিয়েছিলাম, সবই আমার কপাল। আমি গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে রইলাম। ক্লাসে অমনোযোগী আমি পছন্দ করি না। তার মানে অমনোযোগী ছিলাম বলে মারছে? সরি ম্যাম। ক্যাম্পাসে এসে আমাকে নরম সুরে সালাম দিবে, আমার সামনে মাথা নিচু করে কথা বলবা, আর আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। বুঝছো কি বলছি? জি ম্যাডাম, বুঝছি। শুধু বুঝলে হবে না, যা বলছি সব মেনে চলতে হবে। জি ম্যাডাম, মেনে চলবো। বসো। আমি সিটে বসে পড়লাম ধুয়ের পাশে। মামা, তোর জীবন তেনা তেনা করে ফেলবে ম্যাডাম। মামা, ম্যাডামের হাত থেকে বাঁচা আমারে। আমি এর মধ্যে নাই রে। আমরা চুপি চুপি কথা বলতেছিলাম, আর ম্যাডাম সামনে গিয়ে বলল, তো সকলের সাথেই তো পরিচিত হলাম। জি ম্যাম। এই তুমি এদিকে আসো। ম্যাডাম আবার আমার দিকে আঙুল দিয়ে বলল, এই রে, আবার ডাকে কেন? এখন মনে হয় তোকে কান ধরাবে। শালাই পেয়ারাই আছি আর তুই মজা নিচ্ছিস। কি হলো, আসো এখানে। জি ম্যাম। আমি এই বলে ম্যাডামের সামনে গেলাম। জি ম্যাম। এখানে দাঁড়িয়ে থাকো, আর বোর্ডে আমি লিখবো, তুমি একটু পর পর মুছে দিবা ওগুলো। ম্যাডাম আমি তুমি কেন করবে না? না না ম্যাডাম, কেন করব না, অবশ্যই করব। তো চুপচাপ দাঁড়িয়ে থাকো। পুরা কপাল আমার। চাইছিলাম প্রেম করতে এর সাথে, কিন্তু উনি যে ম্যাডাম তা তো জানতাম না। তাই আমাকে ক্লাসরুমের মধ্যে ল্যাম্পপোস্টে করে রেখেছে। লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে আমার। ম্যাডাম পুরোটা ক্লাস আমাকে দাঁড় করে রাখলো আর বোর্ড মোছালো। ক্লাস শেষ হলে ম্যাডাম চলে যাওয়ার পর, মামা, তোর দিয়ে ম্যাডাম যে আর কি কি করাবে আল্লাহ মাবুদ জানে। তাতে কি, তোরা ফ্রিতে দেখবি আর মজা নিবি, আর জ্বলবো আমি। তুই আর কাউকে পাস নাই র্যাগিং করার জন্য? আরে তুই আর চালাস না, জানতাম নাকি উনি আমাদের ম্যাম। শোন, সময় বুঝে ম্যাডামকে সরি বলে দিস।
সরিতে কাজ হবে না, ম্যাডামকে শিক্ষা দিতে হবে। বলিস কি, তুই কি ম্যাডামের সাথে মারামারি করবি নাকি? মারামারি না, এমন কাজ করব ম্যাডাম সইতেও পারবে না, কিছু করতে পারবে না। আমার মাথায় একটি হ্যাপি শয়তানি বুদ্ধি আসছে। কি রে, কি করবি রে? দেখ, মলে হলো ক্যাম্পাসে আমাদের কাছে ম্যাডাম, তাই এখানে সম্মান করতে হবে। কিন্তু আমার বাসায় ম্যাডাম হলো আমাদের ভাড়াটে, আমরা মালিক, তাই যা করার বাড়িতেই করব। মামা, তাহলে যুদ্ধ একটি লাগবে তোর আর ম্যাডামের। তা তো লাগবেই। আমাকে অপমান করার প্রতিশোধ এখন নিব। আমাকে থাপ্পড় মারো না, দেখাচ্ছি মজা। কি হয় সব জানাস আমাদের? অবশ্যই। এই বলেই ক্যাম্পাস থেকে বাসায় চলে আসলাম মাথায় শয়তানি বুদ্ধি নিয়ে। যাই হোক, বাসায় আসার পর আম্মু দরজা খুলেই সেই লেভেলের একটা হাসি দিল আমাকে দেখে। কী ব্যাপার আম্মু, আমাকে দেখে হাসতেছে কেন? আমি কি জোকার নাকি? আমি আমার মুখে হাত দিয়ে দেখলাম মা আরও জোরে জোরে হাসতে লাগলো। মার হাসার শব্দে বড় বোন এসে হাসা শুরু করে দিল। আমি তো পুরোই ব্যাকুল হয়ে গেলাম, বুঝলাম না ব্যাপারটা। আমাকে দেখে এত হাসার কি আছে? আজকের দিনটা কি আমাকে নিয়ে সবাই মজা করবে নাকি? কার মুখ দেখেছি ঘুম থেকে উঠছিলাম? বুঝলাম না, তোমরা হাসতেছো কেন? রাগ হচ্ছে কিন্তু আমার। আরে আমার খোকা রেগে গেছে। ছোট ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে দেখছো মা? কি শুরু করলে তোমরা? ওই কুত্তি, তুই বলবি কি হয়েছে? তো বাবা, তোমার ক্যাম্পাসের আজকের দিন কেমন কাটলো? মানে? আমি অবাক হয়ে কথাটি বললাম। মানে তোর নতুন ম্যাডামকে কেমন দেখলি? বোনের কথা শুনে মাও হাসতে লাগলো। ও, এই ব্যাপার, বুঝতে পারতেছি কেন হাসতেছো। আমার ভাইটার উপর বুঝি আজ যেন ধকল গেছে। কুত্তি রে, তোকে আজ আমি খাইছি। এই বলে বোনকে ধরতে যাব, সেও দৌড়ে পালালো, আমিও দৌড় দিব, কিন্তু মা আমাকে আটকালো। মা, তোমরা সব জানতে, আমাকে বললে না কেন? বলার সুযোগ দিছিস? যাই হোক, তোর ম্যাডাম হয়, সম্মান দিয়ে কথাবার্তা বলবি। দেখো না কি কি করি, সম্মান না, মনে মনে আমি কথাটি বললাম। বিড়বিড় করিস কেন? দেখ, একদম কোনো বাড়াবাড়ি করবি না, তোর ম্যাডাম হয়। মা, তুমি টেনশন করো না, বেশি করবো না, একটু করব। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। পিছন থেকে মা ডাক দিল, আমি শুনলাম না। আমি আমার রুমে শুয়ে শুয়ে বিকাল হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ যা করার বিকালেই করব। মনে মনে বলতেছিলাম, মলি ম্যাডাম, তোমার আমি চিপাই ফেলাবো, যেভাবে আমাকে ফেলাইছো আজ ক্যাম্পাসে। দেখতে দেখতে বিকাল হইল। আমি সেই প্যান্ট শার্ট পরে ছাদে গেলাম, কারণ ম্যাডাম ছাদে আসবেই। বিকাল টাইম কার না ভালো লাগে ছাদে গিয়ে দাঁড়াতে। কিন্তু আমি ছাদে গিয়ে দেখি মলি ম্যাডাম আমার আগেই ছাদে গিয়েছে। ম্যাডাম ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। আমি ম্যাডামের পিছনে গিয়ে বললাম, হেই মলি, কী খবর? ম্যাডাম পিছনে ফিরে আমাকে দেখি বলল, তোমার সাহস হলো কিভাবে আমার নাম ধরে ডাকার? ভুলে যেও না, আমি তোমার ম্যাডাম। ম্যাডাম এক ডাকেই রেগে গেলেন। এরপর যা বলবো হজম করতে পারবেন তো? ওয়েট, কী বললে? তুমি আমার ম্যাডাম? ঠিক আছে, ম্যাডাম হন আমার, তবে সেটি ক্যাম্পাসে শুধু, আর এখানে তুমি আমাদের ভাড়াটে শুধুমাত্র। আর আমি তোমার মালিক, মালিকের উপরে কোনো কথা বলা যাবে না। ও, তাহলে এই ছন্দ আঁকছো? ওয়েট, আঁকছো কি? আঁকছেন হবে আপনি, ওকে? হুম। মজা সেই হবে এবার। ম্যাডাম রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে, কিছু বলতে পারতেছে না। মালিক হিসাবে আমার কিছু শর্ত আছে, সেটা তোমাকে মেনে চলতে হবে। কি শর্ত? আপনি করে কথা বলতে হবে আমার সাথে, কথা বলার সময় মাথা নিচু করে থাকবে, ছাদে হুটহাট আসা যাবে না। আর কী কী শর্ত আছে ধীরে ধীরে সময় মতো বলবো। ম্যাডাম রাগী ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, চুপ কেন? মেনে চলবেন না? জি চলবো। তো তোমাকে একটি কথা বলার আছে আমার। আসলে ওষুধটা এখন ঢালবো। কি বলুন? রেগে কথাটি বলল ম্যাডাম, তবে রাগী ভাব প্রকাশ করতে পারছিল না। ম্যাডাম মনে মনে বলতেছে, বাচ্চা, কাল ক্যাম্পাসে আসো, মজা বুঝাবো। কথাটি খুবই সোজা, তোমাকে মা 14টা বাচ্চার মা বানাতে চাই। হোয়াট? রেগে জোরে বলল ম্যাডাম। এই গলার আওয়াজ মালিকের থেকে জোরে হওয়া যাবে না। কথাটি হলো, তোমাকে ভালোবাসি আমি, আমার ভবিষ্যতে 14টা বাচ্চার মা হবে তুমি, তোমাকে আমি ভালোবাসি। উত্তরটা আগামীকাল ঠিক এই সময় এখানে নিব। ভাবার জন্য সময় দিলাম, তবে ভেবেও লাভ নেই, উত্তরটা হ্যাঁ হতে হবে। আমার কথা শুনে ম্যাডাম তো পুরোই আগুন। ম্যাডামের রাগে গজ গজ করতেছে, সহ্য করতে পারতেছে না, কিছু করতেও পারতেছে না।
উত্তরটা যেন আগামীকাল হ্যাঁ হয়। আমি আসতেছি। যাচ্ছি মানে আমি কি যেতে বলছি? আর কিছু বলার আছে আপনার? না নেই, তবে তুমি তো বললে না আগামীকাল উত্তরটা দিবে কি না। বলবো। দেখ তুই আগামীকাল কি করি আমি। ম্যাডাম মনে মনে বলল। বিড়বিড় করে কি বলো গো, গালি দিচ্ছ নাকি? ছি, আপনি হলেন আমার মালিক, আমি আপনাকে গালি দিতে পারি? কি ব্যাপার, হঠাৎ নরম হয়ে গেল যে? কোনো ফোন দিয়ে আসতেছে নাকি? আরে তেমন কিছু না, আপনি ভুল ভাবতেছেন। আমি এখন আসি। আমি ভাবতে লাগলাম। তারপর মলি ম্যাডাম চলে গেল। না, আমাকে সাবধান থাকতে হবে। শিওর ম্যাডাম কোনো ফোন দিয়ে আসতেছে। কি হতে পারে ফোন দি? সে যাই হোক, আমাকে সাবধান থাকতে হবে। তারপর আমি ছাদ থেকে নেমে এসে রুমে গিয়ে শুয়ে পড়লাম আর দুপুকে কল দিয়ে সব বললাম। মামা করছিস কি? ম্যাডামকে তো সেই পেয়া দিছিস তুই। কেবল তো শুরু। যা করে সাবধানে, ভুলে গেলে চলবে না, সে আমাদের ম্যাডাম। মনে হয় কোনো ফোন দিয়ে আসতেছে ম্যাডাম, সাবধানে চোখ কান খোলা রাখতে হবে। তারপর ধ্রুবের সাথে কিছুটাক্ষণ কথা বলে কলটা রেখে দিলাম। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তখন রুমে বড় বোন আসলো। কে রে, কি করিস? কি এবার বলতো, নরম সুরে কথা বলতেছিস? কেন, আমি কি তোর সাথে নরমভাবে কথা বলি না? বোন মুখ ভেঙচি দিয়ে কথাটি বলল। আন্ডা বলিস কুত্তি, আমার জামাটা খুললে আমার পুরো শরীর তো নখের দাগ পাওয়া যাবে। তোর সাহিস্তা করার উপায়, এর জন্য দেখিস না শখের নখ কাটি না। তোর মতো রাক্ষসী বড় বোন দেখিনি আমি। ভাইয়ের সাথে মারামারি করার জন্য রক রেখে দিয়েছিস? তোর সাথে যেন মারামারিতে পারি তার জন্য রাখি রে। আমার সন্দেহ আছে বুঝলি। কি নিয়ে সন্দেহ? তুই কি আমার আপন বোন নাকি? মনে হয় তোকে কুড়িয়ে পাইছি। দেখ, বাজে কথা বললে কিন্তু এখনই খামচি দেব। দাঁড়া, মাকে জিজ্ঞেস করি। মা, ও মা, তোমার এই মেয়ে কি কোথা থেকে কুড়িয়ে আনছো? বলতে দেরি হলেও আমাকে খামচি দিতে দেরি হলো না ওর। আমি কম যাব কেন? আমার হাতে যেহেতু চারা নেই, তাই তারপরও খামচি দিলাম। মানে লেগে গেল আমাদের যুদ্ধ। যতক্ষণ না মা বাবা আসবে থামবে না। কুত্তিটা সবসময় আমার সাথে ঝগড়া করে, আর এটাই হলো ভাই বোনের মধুর ভালোবাসা। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুটা ভয়ে ভয়ে ক্যাম্পাসে গেলাম। যেহেতু ম্যাডাম শর্ত দিছে, তাই ক্যাম্পাসে ঢুকেই ম্যাডামের কেবিনে চলে গেলাম। ম্যাডাম আসবো? আসো। আমি ভিতরে যাবার পর ওহো, আমি তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম মহারাজ। জি ম্যাডাম, কিছু বলবেন? আমি মাথা নিচু করে নরম সুরে বললাম। কথাটি হলো, তুমি এখন থেকে ঠিক 1 ঘন্টা এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবে। কি? শুরু করে দাও। আমি অবাক হয়ে কথাটি বললাম। কিন্তু ম্যাডাম, বিনা কারণে কেন কান ধরবো? বেশি কথা হবে না। বেশি কথা বললে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আর কোনো কথা বললাম না, কারণ বাইরে থেকে ভিতরে দাঁড়িয়ে থাকা ভালো। আমি চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকলাম, আর ম্যাডাম মুচকি মুচকি হাসতেছে আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। কিন্তু 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর পা আমার লেগে আসছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তখন ম্যাডাম বলল, হইছে, এখন কান ছাড়ো। যাক বাঁচলাম। বলতে দেরি ম্যাডামের, ছাড়তে দেরি হলো না। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ দেবার মতো কিছু হয়নি। ওই যে দেখো, ওই পাশে ঝাড়ু আছে, ওটি এনে আমার রুমটা ঝাড়ু দাও। ম্যাডাম? কি? না ম্যাডাম, কিছু না, দিচ্ছি ঝাড়ু। তারপর আমি ঝাড়ুটা নিয়ে রুমটা ঝাড়ু দিলাম। মনে মনে বললাম, শালার ম্যাডাম আজ বাসায় আইসেন, আজ কিস করাবো আপনাকে দিয়ে আমাকে। যাই হোক, ঝাড়ু দেওয়া শেষে ম্যাডামের কাছে এসে বললাম, ম্যাডাম ঝাড়ু দিছি, এখন ক্লাসে যাই, সময় তো হয়ে গিয়েছে। যাও, তবে ছুটি দেওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাস থেকে বের হতে পারবো না, বলে দিলাম। আচ্ছা ম্যাডাম। আমি এই বলে ক্লাসে চলে আসলাম। মনে মনে ভাবতেছি, ম্যাডাম ক্লাসে এবার কী করাবে আমার সাথে। কিন্তু অবাক করার বিষয়, ম্যাডাম ক্লাসে আসলো না। শুনলাম ম্যাডাম মনে বাসায় চলে গেছে, তাই হাফ ছেড়ে বাঁচলাম। তারপর আমি ক্যাম্পাস শেষে বাসায় আসলাম। বাসায় এসে যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ম্যাডাম ক্যাম্পাস থেকে বাসায় এসে আমাকে সাহায্য করার জন্য এরকম ফোন দিয়ে আসছে ভাবতেও পারতেছি না। এখন তো আমি প্যাচে পড়ে গেলাম। কি করি এখন? এখন ম্যাডাম আমাকে প্যাচে ফালাইয়া দিচ্ছে। বাসায় যাওয়ার পর মা এসে বলল, ওই শোন, মা বলো। তোর পড়াশোনা কেমন চলতেছে? কেন মা, হঠাৎ করে পড়াশোনার কথা জানতে চাচ্ছ কেন?
একদম উল্টো প্রশ্ন করবি না, বল কেমন চলতেছে? ভালোই তো, কিন্তু কেন? ভালো না? তোমার ক্যাম্পাস থেকে স্যার ফোন করে বলেছে তোর পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, তোকে টাকা পয়সা খরচ করে পড়াচ্ছি, আর তুই ভালো মতো পড়িস না। কি বলো? তোমাকে বলতে বলে এসব কথা কোন স্যার বলেছে? তোকে বলার প্রয়োজন বোধ করতেছি না, তুই আমার কথা শোন। বলো। আমার মাথা নিচু করে বললাম, কারণ মা রাগলে আমার পিঠে শুধু থালা বাসন এর বাড়ি পড়ে। তোর পড়াশোনা ঠিক করতে হবে, তাই আমি ঠিক করেছি তুই আজ থেকে তোদের মলি ম্যাডামের কাছে প্রাইভেট পড়বি। কি বলো? আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ঠিক বলতেছি, ম্যাডামের সাথে আমার কথা হয়েছে। ম্যাডাম তোকে প্রতিদিন বিকাল 4টার সময় তার বাসায় যেতে বলেছে, আজ থেকে যাবি। কিন্তু মা, আমি কিছু বলার আগেই আম্মু বলল। আমি কোনো কিন্তু শুনতে চাচ্ছি না, এটাই আমার শেষ কথা। মা প্রচুর রেগে আছে বলে আমি আর কিছুই বললাম না, চুপচাপ বললাম, আচ্ছা যাব। যা ফ্রেশ হয়ে নে। আচ্ছা। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হতে হতে ভাবলাম, যা বাবা, বাড়িতে ম্যাডামের উপর জোর খাটাতে চেয়েছিলাম, সেটাও বন্ধ হলো। মা এখনই মলিকে আমার ম্যাডাম বানিয়ে দিল। তোর কোন শালাই যে আমার নামে মার কাছে এসব বলেছে কে জানে। রাগ হচ্ছে খুব আমার। তারপর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। ঘুম দিলাম একটা, কিন্তু 4টার সময় মা এসে ডাকা শুরু করে দিল। ওই শুয়ে আসিস কেন? ওঠ। কি হয়েছে? ডাকো কেন? ডাকি কেন মানে? 4টা বাজে, যা তোর ম্যাডামের কাছে পড়তে যা। 4টা বেজে গেছে? দ্রুত যা বলতেছি। আচ্ছা যাচ্ছি। তারপর আমি ফ্রেশ হয়ে এসে বই খাতা নিয়ে ধীরে ধীরে ওই শয়তানি ম্যাডামের রুমের সামনে গেলাম। আমি শিওর ম্যাডাম আমার জন্য ওয়েট করতেছে আমাকে সাহায্য করার জন্য, কারণ গত রাতে যা করছি আমি আল্লাহ জানে ভাগ্যে কী আছে। সব চিন্তাভাবনা উপেক্ষা করে বেদের মতো ম্যাডামের দরজার বেলটা বাজালাম। কিন্তু অবাক করা বিষয়, বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিল ভিতর থেকে। মনে হয় ম্যাডাম দরজার সামনেই দাঁড়িয়েছিল। ম্যাডাম দরজা খোলার পর, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেমন করে যেন টেনে সালামের উত্তরটা নিল। ম্যাডাম, মা বলল। আমি বলার আগেই ম্যাডাম বলল, থাক জানি, ভিতরে আসো। ম্যাডামের কথা মতো আমি ভিতরে গেলাম। তারপর ম্যাডাম দরজাটা আটকে সোফায় গিয়ে বসলো। ম্যাডাম ভালো, আপনার? আমিও ভালো, কিন্তু বুঝতেছি না তোমাকে আপনি করে বলবো নাকি তুই করে। হাজার হোক, আমার মালিক আপনি। সিসি ম্যাডাম, আপনি বলবেন কেন? আমি আপনার ছাত্র। আমি বুঝলাম ম্যাডাম এখন আমাকে নিয়ে মজা নেবে। ও মা তাই? কিন্তু কে যেন গত রাতে আমাকে বলেছিল সে আমার মালিক হয়, সে আপনি করে মাথা নিচু করে কথা বলতে হবে। আর একটি কি যেন বলেছিল, কিসের যেন উত্তর দিতে হবে, আর বলেও দিয়েছিল উত্তর হ্যাঁ হতে পারে। সে হয়তো জানতো না আজ সে এই ইউনিভার্সিটিতে পড়বে। যদি জানতো তাহলে এরকম কোনোদিনও বলতো না ম্যাডাম। এর জন্যই গুরুজনরা একটি কথা বলে, হামেশাই বলে। কি কথা বুঝতে পারতেছো? জি ম্যাডাম। কি কথা বলো তো? ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। বাহ, ভালোই তো বুঝেছো। আমি চুপ করে রইলাম। যাও দরজার ওইখানে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। তারপর ম্যাডাম বলল, যাও দরজার ওখানে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। আমি জানতাম আবার কান ধরাবে, কিন্তু ম্যাডাম। কি দরজার বাইরে গিয়ে কান ধরতে চাচ্ছ না নাকি? না ম্যাডাম, যাচ্ছি। তারপর আমি দরজার সামনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকলাম। ম্যাডাম, আমি আপনাকে দেখে নিব, মনে মনে বললাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ম্যাডাম বলল, এখন সোফায় এসে বসো। তারপর আমি ছোপায় গিয়ে বসলাম। আর ম্যাডাম বলল, তো কেমন লাগলো আমার ফোন দি? ফোন দি মানে? কি এখনো বুঝো নাই? আমি এখন সবটা ক্লিয়ার হলাম। মানে আপনি? আমি তোমার মাকে বলে ঘরেও তোমার ম্যাডাম হয়ে গেলাম। আপনি আমাকে আবল তাবল বলেছেন? শোনো শয়তানের বড় ভাই, তুমি আমার ছাত্র, আমি তোমার শিক্ষক। তোমার মতো এরকম অনেক খারাপ ছেলেকে ভালো করেছি আমি। আমি চুপ করেছিলাম শুধু। শোনো, পরবর্তীতে যদি আবার আমার সাথে কোনো রকম বাদরামি করতে চাও, তার ফল কিন্তু ভালো হবে না, ছাত্র ছাত্রীর মতোই থাকবে। জি ম্যাম। মাথা নিচু করে আছি আমি। বই বের করো। তারপর চুপচাপ ম্যাডামের কাছে পড়তে লাগলাম। প্রথম দিনে এতগুলো বাড়ির কাজ আর পড়া দিল, আর বলল, আজকের মতো পড়ানো শেষ, তবে হ্যাঁ
আগামীকাল যদি বাড়ির কাজ আর পড়া যদি কমপ্লিট না করো তাহলে কিন্তু কঠিন শাস্তি দেব। জি ম্যাডাম। আমি এই বলে রুম থেকে বের হয়ে গেলাম। যে পড়ার দিছে ম্যাডাম তা শেষ করতে চাইলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু পড়া নিয়ে থাকলে হবে না, ম্যাডামকে চাপে রাখতে হবে। কিন্তু কীভাবে? এটাই শেষ উপায় ম্যাডামকে সাহায্য করার। ম্যাডাম এখন ক্যাম্পাসের সাথে সাথে আমার ঘরেরও ম্যাডাম, তাই এই দুইখানে কিছুই করতে পারবো না। কিন্তু রাস্তায় রাস্তায় তো ম্যাডাম না, এখন যা করার রাস্তায় করতে হবে। যাই হোক, পরের দিন মাথার মধ্যে হাজারটা শয়তানি বুদ্ধি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম কখন ম্যাডাম আসবে ক্যাম্পাসে যাওয়ার জন্য। রাস্তার পাশে ম্যাডামের জন্য অপেক্ষা করতেছিলাম। সকাল 9টা বাজে, কিন্তু কুয়াশার জন্য মনে হচ্ছে 6টা বাজে। এত কুয়াশা পড়তেছে আজ, আমার 2 হাত সামনের মানুষকে দেখতে পারতেছি না। আমি ম্যাডামের আসার পথের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর কুয়াশার ভিতর থেকে মেয়েলি কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসতেছিল। আমি তো ভয় পেয়ে গেলাম, ভূত নাকি। ধীরে ধীরে কান্নার শব্দটা আমার কাছে আসতেছিল। আমি তো দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই আমার সামনে একটি মেয়ে কান্না করতে করতে আসলো। মেয়েটিকে দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম আমি, কিন্তু মেয়েটি কান্না করতেছে কেন? মেয়েটি কান্না করতে করতে চলে যাচ্ছিল। আমি বললাম, কী ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? তারপর আমি মেয়েটির সামনে গেলাম। মেয়েটি ভালোই বড়, হয়তো 9ম 10ম শ্রেণীতে পড়ে। ভাইয়া, কিছু ছেলে আমার ফোনটা জোর করে নিয়ে গেছে। কি বলো? আমি একা একা যাচ্ছিলাম, হঠাৎ ওরা এসে নিয়ে গেল আমার ফোন। আমি বুঝতে পারলাম ঘন কুয়াশার জন্য বখাটে ছেলেরা মেয়েটিকে একা পেয়ে ফোন নিয়ে গেছে। তুমি কান্না করো না, চলো তোমাকে আমি বাসে পৌঁছে দিয়ে আসি। আমি মেয়েটিকে সান্ত্বনা দিচ্ছিলাম, তখন হঠাৎ ম্যাডাম আমার সামনে আসলো কোথা থেকে যেন। আমাদের সামনে এসে মেয়েটির কান্না করা দেখে আমার দিকে রাগে চোখে তাকালো। আমি বুঝতে পারলাম ম্যাডাম আমাকে ভুল বুঝতেছে, তাই বললাম, ম্যাডাম আপনি ভুল। আমি কিছু বলার আগেই ম্যাডাম আমাকে ঠাস করে আর একটি চড় মারলো। বিয়াদব, ইপটিজিং করতেছিস? দেখাচ্ছি তোর মজা আজকে। কি বলেন ম্যাডাম, ইপটিজিং মানে? আমি গালে হাত দিয়ে কথাটি বললাম। ইপটিজিং মানে বোঝো না? সত্যি করে বলো, মেয়েটির সাথে কি করেছিস যার জন্য সে কান্না করতেছে? ম্যাডাম রেগে তুই তুকারি করা শুরু করলো। আরে আপনি ভুল বুঝতেছেন ম্যাডাম। আমি ভুল বুঝতেছি না। এই মেয়ে, তুমি নির্ভয়ে বলো ও তোমার সাথে কি করেছে। ম্যাডাম মেয়েটিকে জিজ্ঞেস করলো। আপনি ভুল বুঝতেছেন, উনি আমাকে কিছু করেনি। তাহলে কেন কান্না করতেছো? আসলে আমার সাথে কিছু ছেলে, ম্যাডামকে সব খুলে বললো। সেগুলোই কান্না করে এই ভাইয়াকে বলতেছিলাম। ভাইয়া আমাকে সান্ত্বনা দিচ্ছিল। ম্যাডাম অবাক চোখে তাকিয়ে আছে। আমি এবার আমার মাজায় হাত দিয়ে কিছুটা রাগি চোখে তাকিয়ে আছি। ম্যাডাম ধীরে ধীরে নরম চোখে করুণ দৃষ্টিতে তাকালো আমার দিকে। কি ম্যাডাম, আবার মারবেন নাকি? এমনিতেই রেগেছিলাম, এখন আরও রাগ হচ্ছে। সরি। সরিতে কাজ হবে না। মাথায় শয়তানি বুদ্ধি আসলো। কি করতে হবে? যা বলবো তাই করতে হবে, তাহলেই মাপ করব। কি? বেশি কিছু না, আমাকে ভালোবাসি বলতে হবে এক্ষুনি। আলাউদ্দিন, ভুলে যেও না আমি তোমার শিক্ষক। ম্যাডাম, ম্যাডাম তো শুধু বাড়িতে আর ক্যাম্পাসে, রাস্তায় তুমি হলো আমার ক্র্যাশ। তোমাকে সরি বলে ভুল হইছে, কোষে আরেকটা থাপ্পড় দেওয়ার দরকার ছিল। দেও না সুন্দরী, তোমার নরম হাতের থাপ্পড় খেতে ভালোই মজা লাগে। তোমাকে পরে দেখে নিব আমি, ক্যাম্পাসে আসুক আগে। ম্যাডাম আজ বেশি রেগেছে, কারণ হয়তো মেয়েটির সামনে ম্যাডামের সাথে এমন করেছি বলে। আচ্ছা চলো তোমাকে বাসে পৌঁছে দিয়ে আসি। এই বলে মেয়েটিকে নিয়ে যেতে লাগলাম। মনে মনে ভাবলাম আজ ক্যাম্পাসে যাবে না, কারণ ম্যাডাম প্রচুর রেগে আছে, গেলে আমার কপালে শুনে দিব। তাই আর ক্যাম্পাসে না গিয়ে মেয়েটিকে বাসায় পৌঁছে দিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে একটি ঘুম দিলাম, মনের শান্তিতে চরম একটি ঘুম দিলাম। আমি এখন ম্যাডামের রুমের সামনে দাঁড়িয়ে আছি, দরজায় বেল দিলাম। ম্যাডাম সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল। আমাকে দেখে ম্যাডাম বলল, কি? ক্যাম্পাসে তো দেখলাম না, ভয়ে আসো নাই নাকি? আমার মনে অন্য কিছু চলতেছে। আমি তো ভয় পাই নাই। আচ্ছা ম্যাডাম, রুমের মধ্যে আসি। আসো। তারপর আমি রুমের মধ্যে ঢুকলাম, আর ম্যাডাম দরজাটা লাগিয়ে দিল। ভয় যেহেতু পাও না, তাহলে ক্যাম্পাসে আসলে না কেন? আসলে হয়েছে কি, কি? আসলে অন্য কারণে যাইনি, আর আমি কিন্তু ভীত না। আমি ধীরে ধীরে ম্যাডামের দিকে এগোতে লাগলাম। তো না ঠিক আছে, কিন্তু আমার দিকে এভাবে এগিয়ে আসতেছে কেন? কেন এগিয়ে আসতেছি জানো না মলি ম্যাডাম? আমি একটি শয়তানি হাসি দিয়ে কথাটি বললাম। মানে হলো আমি ম্যাডামের দিকে এগিয়ে যাচ্ছি, আর মলি পিছাচ্ছে। মলি একসময় দরজার সাথে ঠেকে গেল। আমি একদম ম্যাডামের সামনে দাঁড়িয়ে রয়েছি।
ম্যাডামের নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। কি করছো তুমি? তুমি ভুলে যাচ্ছ আমি তোমার ম্যাডাম। ম্যাডামের প্রেমে পড়ে গেছি আর তার মায়ায় জড়াতে চাই। আমি এই দুই হাত ম্যাডামের দুপাশে দরজায় রাখলাম। আলাউদ্দিন দেখো, উল্টাপাল্টা কিছু করলে তোমার। ম্যাডামকে আর কিছু বলতে দিলাম না। আমি ঠোঁট দিয়ে ম্যাডামের ঠোঁট দুটো আটকিয়ে দিলাম। আমি ম্যাডামকে দরজায় জোর করে আটকে রেখে কিস করতে লাগলাম, এক প্রকার জোর করেই। ম্যাডাম ছাড়ানোর চেষ্টা করতেছে আমাকে, কিন্তু আমি তো ছাড়তেছি না। আমি চেপে ধরে রেখে কিস করতেছি মনের সুখে। কি মিষ্টি মলি ঠোঁট দুটো। এভাবে প্রায় 2 মিনিট কিস চলার পর ম্যাডাম আর থাকতে না পেরে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল, আর আমি সঙ্গে সঙ্গে খাট থেকে ফ্লোরে পড়ে গেলাম। মা গো মা, আমার মাজা গেল। আমার মাজাটা ধরে কথাটি বললাম। আমি চোখটা মেলে দেখি আমি আমার রুমেই খাট থেকে ফ্লোরে পড়ে গেছি। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। ইস, স্বপ্নটা আরও একটু সময় থাকলে আরও কিছু করতে পারতাম। কি রোমান্টিক ছিল যে স্বপ্নটা। মনে মনে শয়তানি বুদ্ধি আটলাম যে এতক্ষণ যে স্বপ্নটা দেখলাম এটা পূরণ করলে ম্যাডামকে চরম শিক্ষা দেওয়া হবে। তাই মনে মনে ঠিক করলাম আজ বিকালে পড়তে গিয়ে ম্যাডামকে কিস করব। তাই বিকালে সুন্দর মতো সেজে গুলে শরীরে স্যান্ড নিয়ে বের হলাম। ম্যাডামের রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডামকে কিস করবই আজ, তারপর যা হবে দেখা যাবে। এভাবে কলিং বেল দিলাম। তারপর ম্যাডাম এসে দরজা খুলে দিল। আরে তুমি আজ আগে আছো যে? এমনি ম্যাডাম, আমি রুমের মধ্যে ঢোকার অপেক্ষায় ছিলাম। আচ্ছা ভিতরে আসো। আমি ভেতরে ঢুকলাম আর ম্যাডাম দরজা আটকে দিল। কি ব্যাপার, তোমার ওই বই কোথায়? ম্যাডামের এই বলে আমাকে পার করে সোফায় বসতে যাচ্ছিল, কিন্তু আমি হঠাৎ ম্যাডামের হাতটা শক্ত করে ধরে একটানে ম্যাডামকে দরজায় থেকে আমি নিজেকে ম্যাডামের একদম কাছে নিয়ে গেলাম। এই তো। কিছু বলার আগেই আমি ম্যাডামের ঠোঁট দুটিকে আমার ঠোঁট দিয়ে আবদ্ধ করে ফেললাম। ম্যাডাম তো প্রথমে পাথর হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, আর আমি আমার কাজ করতে লাগলাম। কিন্তু ম্যাডামের তখন হুঁশ আসলো, আমাকে এক ধাক্কা মেরে সরিয়ে দিল। আমি তো ছাড়া পাওয়ার পর ম্যাডামের দিকে তাকিয়ে হাসতে লাগলাম, আর ম্যাডাম নিজের ঠোঁট মুছতেছিল আর অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি তো হাসতে হাসতে বললাম, কেমন লাগলো ম্যাডাম? আমার এই কথা শুনে ম্যাডামের চোখ নিমিষেই রক্তবর্ণ ধারণ করলো, আর আমার কাছে এসে খুব জোরে একটা থাপ্পড় মারলো। আমি থাপ্পড়টা খেয়ে দরজার উপর গিয়ে পড়লাম। বেয়াদব ছেলে, দূর হয় এখান থেকে। ম্যাডাম রেগে চিৎকার করে বলল। আমি এরকম রাখতে ম্যাডামকে কোনোদিনও দেখি নাই। না, বেশি করে ফেলেছি। ম্যাডামের রাগ দেখে আমি চুপ হয়ে গেলাম। তোকে যদি আবার কখনো আমার সামনে দেখি তোর খবর আছে, বের হয়ে যা এখান থেকে। আমার ম্যাডামের রাগ দেখে সেখানে আর থাকলাম না, সঙ্গে সঙ্গে বের হয়ে গেলাম ম্যাডামের রুম থেকে। ম্যাডাম তার রুমে বসে বসে কান্না করতেছিল। আসলে আজ আমি যা করলাম সেটি অতিরিক্ত করে ফেলেছি। আমি বাসায় বই রেখে বাইরে চলে আসলাম। ম্যাডামকে কিস করছি ভাবতেও আমার শরীর কেমন জানি করে উঠতেছে বারবার। আমি বাইরে এসে ধ্রুবকে কল দিলাম। কই তুই? বাসায়। তুই কই? মনের উপর আয়। ওকে। তারপর কিছুক্ষণ পর ধুবে আসলো। কিরে, কি হয়েছে? মন খারাপ মনে হচ্ছে। বন্ধু, এক ঘোরের মধ্যে থেকে বড় একটি পদক্ষেপ করে ফেলেছি রে। কি করেছিস বল আমাকে। গোলাপের পাপড়ি ছিঁড়েছি, গোলাপের পারমিশন না নিয়েই। বুঝলাম না, বুঝিয়ে বল। বন্ধু, আমি মলি ম্যামকে কিস করেছি। হোয়াট? বন্ধু, খুব বড় ভুল করে ফেলেছি আমি। কি করব আমি এখন? শালা, কি করেছিস সেটা? ম্যাডামকে কেন কিস করলি? আমি প্রতিশোধ নেবার টানে আমি মনের অজান্তে এটি করে ফেলছি। এখন কি করব আমি? কি করবি আবার? ম্যাডামের পা ধরে ক্ষমা চাইবি? ম্যাডাম অনেক রেগে আছে রে, আমাকে বলছে আমি যেন ওনার সামনে না যাই। ম্যাডাম তো না বলবেই সামনে যেতে, তবে তোকে তো যেতেই হবে। ম্যাডামের কাছে ক্ষমা চাইতে হবে। ম্যাডামকে বোঝাতে হবে তুই খারাপ ছেলে না। তুই ভাব, ম্যাডাম এখন তোকে কেমন ছেলে ভাবতেছে। তুই ঠিকই বলেছিস। ম্যাডাম আমাকে খুব খারাপ ভাবতেছে। ম্যাডামের কাছে যেভাবেই হোক ক্ষমা চাইতে হবে। যা করার কালকে ক্যাম্পাসে গিয়ে করিস, আর আজ ম্যাডামের সামনে যাস না। আচ্ছা। মন খারাপ করিস না, এখন বাসায় যা, কাল ক্যাম্পাসে সব হবে। আচ্ছা। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে খাবারটা না খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সত্যি আজ নিজেকে অপরাধী মনে হচ্ছে, দোষী দোষী মনে হচ্ছে। ছি আলাউদ্দিন, কী করেছিস তুই এটি?
যেভাবে হোক ম্যাডামের কাছে ক্ষমা চাইতে হবে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ক্যাম্পাসে যাওয়ার জন্য রেডি হলাম। ধ্রুবকে আগেই কল দিয়ে বের হতে বললাম। ম্যাডাম তো সকাল সকাল ক্যাম্পাসে যায়, তাই আগে গিয়েই ম্যাডামের সাথে কথা বলতে চাইলাম। কোথায় তুই? আমি ধ্রুবকে কল দিয়ে কথাটি বললাম। এই তো বের হয়েছি। দ্রুত আয়। ওকে। কিছুক্ষণ পর ধ্রুব আসলো, ওকে নিয়ে রিক্সা করে ক্যাম্পাসে গেলাম। কিন্তু ক্যাম্পাসে ঢুকতে ক্যাম্পাসের মধ্যে একটি মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। আমার পড়ে যাওয়ার কারণ হলো মেয়েটি ওপাশ থেকে দৌড়ে আসতেছিল, মেয়েটিও পড়ে গেছে। আমি মাটি থেকে উঠে বললাম, এই স্টুপিড গার্ল, দেখে চলতে পারেন না? ক্যাম্পাসে কি খেলার মাঠ যে দৌড়াচ্ছেন? আমি রেগে কথাটি বললাম। আমি হাতে ব্যথা পাইছি কারণ মেয়েটি দৌড়ে এসে ধাক্কা দিয়েছে। সরি ভাইয়া। মেয়েটি এটি বললেই আবার দৌড়ে দিয়ে চলে গেল। আর আজীব তো, বেয়াদব মেয়ে আবার দৌড়ে যাচ্ছে। আমি পিছন থেকে ডাক দিয়ে বললাম, আচ্ছা বাদ দে বন্ধু, চল ম্যাডামের কেবিনে যাই। এসব বলতে বলতে ম্যাডামের কেবিনে দেখে গেলাম, কিন্তু ম্যাডাম দেখি তার কেবিনে নেই। কিরে, ম্যাডাম কোথায়? হয়তো এখনো আসেনি, চল আমরা ওখানে বসে থাকি, ম্যাডাম আসলে দেখতে পাবো। ওকে চল। তারপর আমি আর ধ্রুব বসে আছি ম্যাডামের কেবিনের সামনে, কিন্তু ম্যাডামের আসার নামই নেই। কিরে, ম্যাডাম আসবে না কেন? মনে হয় আজ আর আসবে না। কেন আসবে না? শালা যা করেছিস এরপর আর কেন আসতেছে না তা জিজ্ঞেস করতেছিস? এখন তাহলে কি করব? আগামীকাল তো আসবে, তখনই যা করার করতে হবে। আমি বাসায় গিয়ে কথা বলি। একদম না, বাসায় আর কিছু করা যাবে না। আচ্ছা। তারপর আমি আর ধ্রুব সেখানে বসে বসে ভাবতেছিলাম কীভাবে ক্ষমা চাইলে ম্যাডাম ক্ষমা করবে। ঠিক তখনই ধ্রুবর গার্লফ্রেন্ড প্রিয়া এসে হাজির। প্রিয়াকে দেখে ক্লান্ত মনে হচ্ছে, হাঁপাচ্ছে ও। এই কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? তুমি চুপ থাকো। আলাউদ্দিন শোনো। প্রিয়া ধ্রুবকে থামিয়ে বলল, কি হয়েছে বল। তোর রক্তের গ্রুপ ও পজিটিভ না? কেন? কোনো প্রশ্ন করিস না, ইমার্জেন্সি একজনকে রক্ত দিতে হবে, না হলে তাকে বাঁচানো সম্ভব না। কি বলিস? দ্রুত চল আমাকে নিয়ে। তারপর আমি প্রিয়া আর ধ্রুব হাসপাতালে গিয়ে রক্ত দিলাম। রক্ত দেওয়ার পর আমি ধ্রুব প্রিয়া বসেছিলাম, তখন একজন আমাদের রুমে প্রবেশ করলো। কি রে মামা, ক্যাম্পাসের ওই মেয়েটি না? সেই মেয়েটি তো। কি রে, তোরা ওকে চিনিস নাকি? না, সকালে ক্যাম্পাসে দেখা হয়েছিল। কে উনি? আরে ও সুস্মিতা, আর ওর বাবাকেই তুই রক্ত দিলি। সুস্মিতা এদিকে আয়। সুস্মিতা মেয়েটি কাছে এসে বলল, আমি খুব দুঃখিত সকালের জন্য। সেটা ঠিক আছে, আপনি আপনার বাবার অসুস্থতার কথা শুনে ওভাবে দৌড়াচ্ছিলেন। জি। আরে আলাউদ্দিন, ও আমার ক্যাম্পাসে নতুন শিক্ষার্থী, ফার্স্ট ইয়ার, আপনি করে বলতে হবে না। সেটি বুঝলাম, কিন্তু সুস্মিতা তোর কি হয়? আরে আমার কাজিন হয়। তারপর আর কি, সকালে মিলে কিছুক্ষণ কথা বলে আমি বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে অবাক, কি দেখতেছি এটি আমি? বাসার সামনে এসে দেখি মা বাসার সামনে দাঁড়িয়ে আছে, আর বাসার গেটের সামনে ভাড়া দেওয়া হবে সাইনবোর্ড টানাচ্ছে। আমি অবাক হয়ে মার কাছে গিয়ে বললাম, মা তুমি এটি টানাচ্ছ কেন? তো কি করব, তোদের ম্যাডাম তো বাসা ছেড়ে দিল। হোয়াট, কি বলতেছো তুমি? তোর ম্যাডাম সকালে রুমে এসে বলল। আমি তো আমার এক আত্মীয়র বাসায় উঠেছি, তাই বাসাটা ছাড়তে হবে। তাই আমিও কিছু বললাম না, তোর ম্যাডাম 1 মাসে টাকা দিয়ে বের হয়ে গেছে। বের হতে চাইলো আর তুমি চলে যেতে দিলে? তো কি করব, জোর করে ভাড়াটে ধরে রাখবো নাকি? কি বলিস তুই? কিছু না, আমি এই বলে চলে আসতেছিলাম, তখন বললাম মাকে, মা ম্যাডাম কোথায় গিয়ে উঠেছে, বলে গিয়েছে কিছু? না, কিছু বললো না তো। তোর, আমি এই বলে রাগ দেখিয়ে রুমে চলে আসলাম। মা পিছন থেকে বলল। আমি আমার রুমে এসে মন খারাপ করে বসে রইলাম। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে আমার জন্য ম্যাডাম বাসা ছেড়ে দিল। হুট করে ম্যাডাম বাসা ছেড়ে দিল। এই ঢাকা শহরে ম্যাডাম তো একদিনের মধ্যে বাসা পাবে না, পাওয়াটা অসম্ভব। কি করি, ম্যাডাম যদি বাসা খুঁজে না পায়, কোথায় থাকবে ম্যাডাম? আমার মাথার মধ্যে এইসব চিন্তাভাবনা ঘুরতে লাগলো। আমি তখনই ধ্রুবকে কল দিলাম। হ্যালো ধ্রুব। কি রে বল। বন্ধু, ম্যাডাম তো কিছু না বলে হঠাৎ করে আমাদের বাসা ছেড়ে দিছে। কি বলিস? সত্যি বলছি বন্ধু, আমার খুব খারাপ লাগতেছে রে। বুঝছি, এখন কি করবি? জানি না, তবে তুই ভেবে দেখ, ম্যাডাম হুট করে বাসা ছাড়ছে, যদি বাসা না পাই এই ঢাকা শহরে। ঠিক, ঢাকা শহরে একদিনের মধ্যে বাসা পাওয়াটা বিশাল ব্যাপার। জানি তো, ম্যাডাম বাসা না পেলে কোথায় থাকবে?
আমার খুব টেনশন হচ্ছে, যদি ম্যাডামের কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। তুই টেনশন করিস না, আমি বের হচ্ছি, তারপর দুজন মিলে ম্যাডামকে খুঁজবো। আচ্ছা দ্রুত আয়। ওকে। ধ্রুব এই বলে কল কেটে দিল। তারপর আমি বের হয়ে বাসা থেকে ধ্রুবর বাসার সামনে একটি রিক্সা নিয়ে গেলাম। কিছুক্ষণ পর ধ্রুব বেরলো। বন্ধু, কোথায় খুঁজো ম্যাডামকে? চল তো আগে গলির রাস্তা দিয়ে ঘুরতে থাকি। ম্যাডাম তো বেশি দূরের বাসা ভাড়া নিবে না, আশপাশ দিয়ে খুঁজবো হয়তো। ঠিক বলেছিস মামা, তুমি চলো, এই এলাকার সব গলিতে চলো। আচ্ছা মামা। তারপর রিক্সাওয়ালা মামা তার রিক্সা নিয়ে গলির মুখগুলিতে যেতে লাগলো, আর আমরা ম্যাডামকে খুঁজতে লাগলাম। দুপুর গড়িয়ে বিকাল হলো, সন্ধ্যা লেগে গেল, কিন্তু ম্যাডামকে আমরা পেলাম না। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তা আমরা ম্যাডামকে খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছি না ম্যাডামকে। বন্ধু, ম্যাডাম মনে হয় বাসা খুঁজে পাইছে। কীভাবে বুঝলি তুই? আরে বেটা, এই এলাকায় সব বাড়ির সামনে গেছি, ম্যাডামকে পাইছিস? আর কত খুঁজবো? যদি বাসা ভাড়া না পাই ম্যাডাম? এখন বাসায় চল বন্ধু, যা শোনার কাল ক্যাম্পাসে গিয়ে ম্যাডামের কাছ থেকে শোনা যাবে। হুম। আমরা ম্যাডামকে না পেয়ে নিরাশ হয়ে বাসার দিকে ফিরতেছিলাম, তখন আমরা ম্যাডামকে দেখতে পেলাম একটি রিক্সা করে আমাদের বিপরীত রাস্তা দিয়ে যাচ্ছে। ধ্রুব, ম্যাডাম কোথায়? ওই যে রিক্সায় দেখ। তাই তো মামা, রিক্সা ঘুরাও, ওই রিক্সার পিছু নাও। ধ্রুব, ম্যাডামকে তুই মানাবি, আমি কিছু বলতে পারবো না। ম্যাডাম রেগে আছে আমার উপর অনেক। আর শোন, ম্যাডাম যেন না বোঝে আমি কি করছি ম্যাডামের সাথে, সব তোকে বলেছি। হুম, বুঝছি আমি। তারপর আমাদের রিক্সা দ্রুত চালিয়ে ম্যাডামের রিক্সার সামনে গিয়ে থামালাম। ম্যাডাম তো আমাদের দিকে অবাক। আমি দেখতে পেলাম ম্যাডাম তার ব্যাগপত্র নিয়ে রিক্সায় বসে আছে, মানে ম্যাডাম এখনও বাসা খুঁজে পায়নি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ধ্রুব সালাম দিয়ে রিক্সা থেকে নেমে পড়ল। আমি চুপ করে ম্যাডামের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। তোমার এখানে কেন? ম্যাডাম, আমরা জানি আপনি বাসা খুঁজতেছেন। আপনি ওদের বাসায় থেকে বের হওয়ার পর আলাউদ্দিন আমাকে কল দিয়ে কান্না করে বলে ও কি যেন একটা বড় ভুল করে ফেলেছে, যার জন্য আপনি বাসা ছেড়ে দিয়েছেন। তোমাকে আবল তাবল বলছো বেয়াদবটা, তুমি যাও, আমি এমনিতেই বাসা ছেড়ে দিছি। ম্যাডাম আমার দিকে রাগী দৃষ্টিতে বলল। ম্যাডাম জানি রেগে আছেন, তবে ম্যাডাম বিশ্বাস করেন আপনি বাসা ভাড়া পাবেন না, এভাবে সারা রাত ঘুরতে হবে। প্লিজ ম্যাডাম আমাদের সাথে আসুন। পেয়ে যাব, তোমরা যাও। ম্যাডাম পরিস্থিতি বোঝার চেষ্টা করুন, রাত অনেক হয়েছে, বকাটে ছেলেদের কথা তো জানেন। প্লিজ ম্যাডাম আপনি ওদের বাসায় আবার চলুন, পরে সময় করে একটি বাসা ঠিক করে বের করে আসেন। ম্যাডাম চুপ করে আছে। প্লিজ ম্যাডাম, আমার থেকে আপনি পরিস্থিতি ভালো বুঝতে পারবেন। প্লিজ ম্যাডাম আসুন। আচ্ছা চলো, তবে হ্যাঁ, তোমার বন্ধুদের বাসায় থাকবো ঠিক আছে, তবে শর্ত হলো তোমার বন্ধু যেন কখনো আমার সামনে না আসে, ভুলেও যেন না আসে। আচ্ছা ম্যাডাম আসুন আপনি। তারপর নিয়ে বাসায় চলে আসলাম। মাকে বুঝলাম আবল তাবল, আর ম্যাডাম আমাদের বাসায় আবার উঠলো। এখন অনেকটা ভালো লাগতেছে। রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে ভাবতে লাগলাম আগামী 4-5 দিন ম্যাডামের সামনে যাব না। 4-5 দিন পর ম্যাডামের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নিব নি, এইসব ভাবলাম। কিন্তু সকালে ক্যাম্পাসে গিয়ে যা হলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তো ভদ্র ছেলের মতো ক্লাসে গিয়ে বসে আছি, ম্যাডামের কাছে ভালো হতে হবে বলে ফার্স্ট বেঞ্চে বসেছি। প্রথমে ক্লাসটাই ম্যাডামের আজ, কিন্তু ম্যাডাম আসতেছে না কেন? দেরি করতেছে। তাই আমি সিট থেকে উঠে ম্যাডামের কেবিনের দিকে যাচ্ছিলাম, কিন্তু ক্লাসের দরজার সামনে আসতেই ওপাশ থেকে ম্যাডাম এসে পড়লো, আর আমরা মুখোমুখি ধাক্কা খেলাম। মানে যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। ম্যাডাম তো আমাকে দেখে রাগি চোখে তাকিয়ে আছে, ক্লাসে সকলে তাকিয়ে আছে। ম্যাডাম তার রাগ কন্ট্রোল করতে না পেরে, বেয়াদব ফালতু ছেলে কোথাকার। ম্যাডাম ভাবছে আমি ইচ্ছা করে করেছি। ক্লাসের সকলে এদিকে তাকিয়ে আছে। আমি থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়েছি মাথা নিচু করে। বেয়াদব, যা বের হ আমার ক্লাস থেকে, আজকের পর থেকে যেন তোকে আমার ক্লাসে না দেখি। সরি ম্যাডাম, আমি মাথা নিচু করে সরি বললাম। কিসের সরি? বের হতে বলছি না ক্লাস থেকে, বের হ যা। আমি আর কোনো কথা না বলে চুপচাপ আমার ব্যাগটা নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলাম। বাইরে এসে ক্যান্টিনে বসলাম। আমি বুঝতে পারলাম ম্যাডাম আমার উপর প্রচণ্ড রেগে আছে। আমি যত চেষ্টাই করি ম্যাডামের রাগ ভাঙাতে পারবো না। তাই মনে মনে ঠিক করলাম ম্যাডামের সামনে আর যাব না, দীর্ঘদিন ম্যাডামের আড়ালে থাকবো। এইসব ভাবতেছিলাম, তখন আমার পাশ থেকে কেউ বলে উঠলো, ভাইয়া কি ভাবছেন এত মনোযোগ সহকারে? গতকালে সুস্মিতা মেয়েটি বলল। আমি কিছুটা অবাক চোখে তাকিয়ে বললাম, তুমি তুমি কোথা থেকে আসলে? এই তো পাশ দিয়ে যাচ্ছিলাম,
তখন দেখতে পেলাম আপনি একা বসে আছেন, তাই আসলাম। ও আচ্ছা, তো কেমন আছো তুমি? জি ভাইয়া, ভালো। আপনি? ভালো। ভাইয়া বললেন না তো, কি ভাবতেছিলেন এত মনোযোগ সহকারে? সুস্মিতা মেয়েটি আবার প্রশ্নটি বলল, আরে কিছু না তো, তুমি কোথায় যাচ্ছিলে? এই তো ফুচকা খেতে যাচ্ছিলাম। আপনি আসবেন আমার সাথে? না, তুমি যাও। প্লিজ ভাইয়া আসেন। গতকাল আপনি আমার বাবাকে রক্ত দিলেন, আপনাকে তো ধন্যবাদ ছাড়া কিছু দিতে পারলাম না, তাই এখন চলেন, আপনাকে ফুচকা খাওয়াবো, আসুন। পরে একদিন খাবো, আজ তুমি খাও। না না, প্লিজ ভাইয়া আসেন। মেয়েটি অনেক জোর করতেছিল, তাই যেতে বাধ্য হলাম। আমরা ক্যাম্পাসের ফুচকা মামার কাছ থেকে ফুচকা খাচ্ছিলাম পাশাপাশি দাঁড়িয়ে। তখন ম্যাডাম তার ক্লাস শেষ করে বের হয়ে মাঠের দিকে তাকিয়ে দেখতে পেল আমি আর একটি মেয়ে ফুচকা খাচ্ছি আর হাসি তামাশা করতেছি। তখন ম্যাডাম মনে মনে বলল, কুকুরের লেজ কখনোই সোজা হবে না। ম্যাডাম মনে মনে ভাবতেছিল আমি নতুন একটি মেয়ের সাথে ফ্লড করতেছি। মেয়েটির সাথে আমাকে দেখে ম্যাডাম রাগে ফুঁসতেছিল, কিন্তু ম্যাডাম আবার ভাবলো, কি ব্যাপার, বেয়াদবটা অন্য মেয়ের সাথে কথা বলতেছে, এতে আমার রাগ হচ্ছে না কেন? আর আমি ওকে নিয়ে এত ভাবতেছি বা ধুর। এই বলে ম্যাডাম তার মাথা থেকে আমাকে ছেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করলো। এদিকে ধ্রুব ও প্রিয়া ক্লাস থেকে বের হয়ে খুঁজতে লাগলো আমাকে। তারপর আমাকে আর সুস্মিতাকে একসাথে দেখতে পেয়ে ওরা আমাদের কাছে আসলো। কিরে শালা, ম্যাডামের হাতে জ্বর খেয়ে এখানে যে ফুচকা খাচ্ছিস? আরে বাদ দে তো, কপালে ছিল তাই খাইছি সর। কিছুটা মন খারাপ করে আমি কথাটি বললাম। ম্যাডাম কেন আপনাকে মারলো? সে এক বিশাল কাহিনী, পরে আপনাকে বলবো নি। কোন ম্যামের হাতে চড় খাইছেন? সুস্মিতা হাসতে হাসতে কথাটি বলল। মলি ম্যাডামের হাতে। আর তুই এখানে কেন? মলি ম্যাডাম মারছে? কিন্তু কেন? ম্যাডাম তো অনেক ভালো, শান্ত একজন ম্যাডাম। শান্ত ম্যাডামকে অশান্ত করেছি আমি, এর জন্যই মেরেছে। কি করেছেন? তোর এত কিছু জানতে হবে কেন? যা তুই এখন। আচ্ছা যাচ্ছি, তবে ভাইয়া পরে কিন্তু বলতে হবে। এই বলে হাসতে হাসতে চলে গেল সুস্মিতা মেয়েটি। বন্ধু, ম্যাডাম তো প্রচুর রেখে আছে রে। কি করবি এখন? জানি না। আর তোকে তো ম্যাডাম ক্লাসে যেতে বারণ করে দিছে। কি হুম হুম করতেছিস? কিছু কর। কি করব আমি কিছু বুঝতেছি না, তবে দেখি আজ কিছু করতে পারি নাকি। জানি না এতে কি করবে আমার সাথে ম্যাডাম, আর যা করার আজই করবে। কি করবি? যা করব শুনতে পারবি পরে। যাই করিস কথার মতো আবল তাবল কিছু করিস না। করব না। এ বলে আমরা যার যার বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ম্যাডামের কাছে ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ম্যাডামের সামনে গিয়ে তো ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না, তাই সুন্দর করে একটি চিঠি লিখলাম ম্যাডামের কাছে ক্ষমা চাইতে। চিঠিটা লেখা শেষে ভাবলাম আজ যদি ম্যাডাম ক্ষমা করে তো করবে, না হলে আর কোনোদিনও ক্ষমা চাইব না, ম্যাডামের সামনেও যাব না। চিঠিটা হাতে নিয়ে রাত 9টার সময় ম্যাডামের বাসার দিকে যেতে লাগলাম হাতে গিটার নিয়ে। গিটার নিয়েছি কারণ চিঠিটি নিয়ে ছাদে গিয়ে গান গাইব, আর পছন্দের গানটি। চিঠিটা হাতে করে ম্যাডামের দরজার সামনে এসে কলিং বেল দিয়ে চিঠিটা দরজার সামনে রেখে আমি ছাদে চলে আসলাম। আর ম্যাডাম দরজা খুলে নিচে সাদা কাগজ মোচড়ানো কিছু দেখতে পেয়ে সেটি উঠিয়ে কাগজের লেখা কথাগুলো পড়তে লাগলো। প্রিয় ম্যাডাম, কোনো মানুষই ভুল করতে পছন্দ করেন না, কেননা ভুল করার কারণে অনেক বিব্রত বোধ করেন, হতাশ হয়ে পড়েন, হীনমন্যতায় ভোগেন। জীবনের প্রতিটি কাজ সঠিক হওয়াটা জরুরি হলেও আজ কাজ করতে গিয়ে মাঝখানে জগা কিছুটি করে ফেলাটা খারাপ কিছু নয়, তবে আমি খুব বেশি করে ফেলেছি। কেননা মানুষের ভুল হবেই, কখনো ভুল করিনি এমন মানুষের নজির নেই, বরং ভুল মানুষের অপকারের চাইতে উপকার করেছে বেশি। যেমন আমি ভুল করেছি, বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি ম্যাডাম, তাই আমি আমার ভুলটা বুঝতে পেরে আপনার নিকট হাত জোর করে ক্ষমা চাচ্ছি। দয়া করে ক্ষমা করে দেবেন আমাকে প্লিজ, আর আমাকে কোনোদিন আপনার আশেপাশে দেখতে পাবেন না। এটি আপনার অবধার্ত স্টুডেন্ট আলাউদ্দিন। চিঠিটা পড়ে ম্যাডামের মনটা কিছুটা নরম হলো আমার উপর। ম্যাডাম দরজাটা বন্ধ করে যাবে তখন ছাদ থেকে গানের সুর ভেসে আসলো। আমি ছাদে গিটারের তালে তালে গান গাচ্ছিলাম। ম্যাডাম গানের শব্দ পেয়ে ছাদে আসলো আর আমার পাশে দাঁড়িয়ে আমার গানটি শুনতেছিল। বাহ, খুব সুন্দর গান গাইতে পারো তো তুমি। আমি মেলিকণ্ঠে পিছনে ফিরে দেখি ম্যাডাম। ম্যাডাম আপনি? হ্যাঁ, বসা দেখি উঠে দাঁড়ালাম। তুমি তো খুব ভালো গান করো।
জি ম্যাডাম, একটু একটু লজ্জা পেয়ে গেলাম ম্যাডামের কথা শুনে। এত রাতে ছাদে এসে গান করতেছো কেন? এমনি ম্যাডাম। ওকে ম্যাডাম, শুভরাত্রি। আমি এই বলে দ্রুত ম্যাডামকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, তখন ম্যাডাম বলে উঠল। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি। আমি দাঁড়িয়ে পড়লাম। জি ম্যাডাম, কিছু বলবেন? আমি বুঝতে পারলাম ম্যাডাম কোন বিষয় নিয়ে কথা বলবে। ওই বিষয় নিয়ে ভাবতেই তো লজ্জা লাগছে আমার। জি বলুন। এই জি 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 বাদ দিবা? এখন বলো, তুমি কি আমাকে চিঠি দিচ্ছ? ম্যাডাম, আমি আপনাকে কিছু কথা বলতে চাই ম্যাডাম। আমি করুণ চোখে তাকিয়েছি ম্যাডামের দিকে। বলো। ম্যাডাম, আমি নিজের অজান্তে এক অদ্ভুত কারণে আমি আপনার সাথে অনেক বড় অপরাধ করে ফেলেছি। সত্যি বলছি ম্যাডাম, আমি খারাপ ছেলে না, কিন্তু আমি কেন যে এমনটা আপনার সাথে করেছি আমি নিজেও জানি না। কিন্তু সর্বশেষে আমি নিজের প্রতি থুতু ফেলেছি। কি করেছি আমি? খুব রাগ হচ্ছিল নিজের প্রতি আমার। আমি শুধু ভাবতেছিলাম কীভাবে আপনার কাছে ক্ষমা চাইব, কিন্তু আপনি তো আমাকে আপনার সাথে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিচ্ছিলেন না, তাই চিঠি দিতে বাধ্য হয়েছি। প্লিজ ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। এক নাগারে বলে দিলাম আমি। আমি বুঝতে পেরেছি তুমি নিজের অজান্তে না বুঝে কাজটি করেছো। আশা করি তুমি এমন ভুল আর করবে না। আমি আমার জীবনে আর কোনোদিন এমন ভুল করব না ম্যাডাম, আপনি শুধু আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আচ্ছা, ক্ষমা করে দিলাম। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এখন যাও, রুমে গিয়ে পড়তে বসো, আর আমি সামনের শনিবার থেকে পড়তে এসে আমার কাছে। আচ্ছা ম্যাডাম। এই বলে আমি আমার রুমে চলে আসলাম, আর ম্যাডামও তার রুমে চলে গেল। আমি রুমে আসার পর শুয়ে পড়লাম। এখন নিজেকে খুব হালকা লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছিল অনেক বড় একটি বোঝা মাথা থেকে নেমে গেছে। আমি মনের শান্তিতে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ধ্রুবকে কল দিলাম। কোথায় তুই? বের হয়েছিস? বের হয়েছি, তোর বাড়ির সামনে। 1 মিনিট আসতেছি। তারপর আমি ধ্রুব ক্যাম্পাসে যেতে লাগলাম। যাওয়ার পথে ধ্রুবকে সব খুলে বললাম। যাক, অবশেষে ভালো একটি কাজ করেছিস। শালা, লজ্জা থাকলে এমন কাজ করিস না। এমন ভুল আর করবো না। আমরা এসব বলতে বলতে ক্যাম্পাসে চলে আসলাম। আজ আবার প্রথম ক্লাস ম্যাডামেরই। তো ম্যাডামের ক্লাস তো আমার যাওয়া বারণ, তাই এক বন্ধুর কাছ থেকে গিটারটা নিয়ে ক্যাম্পাসের মাঠে ঘাসের মধ্যে বসেছিলাম। ধ্রুব, প্রিয়া, তোরা ক্লাসে যা, আমি এই ক্লাস শেষে আসতেছি। তুই আয়, ম্যাডাম তো তোকে ক্ষমা করে দিছে। না রে, ক্লাসে যাওয়া পারমিশন নাই, তোরা যা। ক্লাসের সময় হয়ে যাচ্ছে বলে ধ্রুব তার প্রিয়া ক্লাসে চলে গেল। আর ওখানে গিটার নিয়ে বসে বসে গুনগুন করে বাজাচ্ছিলাম আর একটি গান গাচ্ছিলাম। কিন্তু কিছুক্ষণ পর মেয়েলি কণ্ঠ ভেসে উঠল। গান গাচ্ছেন বুঝি? আমি সামনে তাকিয়ে দেখি সুস্মিতা মেয়েটি। তুমি কেমন আছো? এই তো ভালো। বসি এখানে? অবশ্যই বসো। সুস্মিতা বসার পর, তোমার ক্লাস নেই? আছে, কিন্তু যাইনি। কেন? দেখলাম আপনি একা একা বসে বসে গিটার বাজিয়ে গুনগুন করে গান গাচ্ছেন, তাই আপনার গান শুনতে আসলাম। কি শোনাবেন না গান? গান শুনবা? শুনান না একটি। ওকে, তাহলে শোনো। সুস্মিতা মেয়েটি আমার পাশে বসেছিল, আর আমি গুনগুন করে গাইতে লাগলাম তাহসানের প্রেমাতল গানটি। আমি গান গাচ্ছিলাম আর সুস্মিতা মন দিয়ে শুনতেছিল। আর এরই মধ্যে ম্যাডাম আমার ক্লাসে যাওয়ার সময় দেখতে পেল আমি ক্যাম্পাসের মাঠে বসে গান গাচ্ছি একটি মেয়েকে পাশে বসিয়ে। এর দেখে তো ম্যাডাম রেগে গেল সঙ্গে সঙ্গে। বেয়াদব, ক্লাস বাদ দিয়ে এসব করে বেড়াচ্ছ? আর এইদিকে। খুব সুন্দর করে গান গান তো আপনি। ধন্যবাদ। আমাকে প্রতিদিন গান শোনাবেন তো? প্রতিদিন শুনতে পারবো না, তবে মাঝে মধ্যে শোনাবো। আচ্ছা। আমরা দুজন বসে বসে গল্প করতে লাগছিলাম, আর এদিকে ম্যাডাম রাগী ভাব নিয়ে ক্লাসে ঢুকলো। আমার সাথে একটি মেয়েকে দেখে ম্যাডামের যে কেন এত রাগ হচ্ছে ম্যাডামের মাথায় আসতেছে না। ম্যাডাম ক্লাসে গিয়ে ধ্রুবকে দাঁড় করালো। ধ্রুব, জি ম্যাম। তোমার বেয়াদব বন্ধুটা কোথায়? ম্যাম, আলাউদ্দিনের কথা বলতেছেন? তিনি কোথায়? ম্যাডাম প্রচুর রেগে গিয়ে বলল। ও তো মনে হয় ক্যাম্পাসের মাঠে বসে আছে। শুধু কি বসে আছে নাকি অন্য কিছু করতেছ? কি জানি ম্যাম, আমি তো জানি না। ম্যাডামের রাগ দেখে ধ্রুব ভয় পেয়ে গেল। এই ভেবে ম্যাডাম আজ আবার আমাকে কি করে। যাও, বেয়াদবটাকে কান ধরে ক্লাসে নিয়ে আসো এক্ষুনি। ওকে ম্যাডাম। ধ্রুব দ্রুত ক্লাস থেকে বের হয়ে আমার কাছে দৌড়ে আসলো। আমার কাছে এসে বলল, ওই শালা, আবার কি করছিস?
দুপুর এরকম অবস্থা দেখে আমি আর সুস্মিতা দাঁড়িয়ে গেলাম। ধ্রুবকে বললাম, আমি কি করব? কিছু করো নাই? কিছু না করলে ম্যাডাম আবার তোর উপর রাগ করলো কেন? কি বলিস? ম্যাডাম আবার রাগ করে আছে আমার ওপর? রেগে আছে বলে তো রাগী গলায় আমাকে বললো তোকে ক্লাসে নিয়ে যেতে। কি বলেছে ম্যাডাম? ম্যাডাম তো রুমে এসেই আমাকে দাঁড় করিয়ে বলা শুরু করলো। সব কিছু ধ্রুব আমাকে খুলে বলল। আমি সব কিছু শোনার পর অবাক হয়ে বললাম, বন্ধু বিশ্বাস কর, আমি কিছুই করিনি। তাহলে ম্যাডাম রেগে আছে কেন? জানি না। আচ্ছা ক্লাসে আয়, দেখি ম্যাডাম কি বলে। তারপর সুস্মিতাকে বিদায় জানিয়ে আমরা ক্লাসে গেলাম। না জানি আজ কপালে কি আছে। আমি আর ধ্রুব ক্লাসের সামনে গিয়ে বললাম, ম্যাম আসবো? আসো। ক্লাসে ঢোকার সময় ম্যামের দিকে তাকালাম। ম্যাডাম দেখি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ম্যাডামের এরকম চাহনি দেখে আমার দৃষ্টি সরিয়ে ধ্রুবের পিছু পিছু পিছনের দিকে যাচ্ছিলাম, কিন্তু তখনই ম্যাডাম পিছন থেকে ডেকে বসলো। এই যে বেয়াদব, আমি ঘাড় ঘুরিয়ে দাঁড়ালাম। আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসেন। আমি ম্যাডামের সামনে গিয়ে দাঁড়ালাম। জি ম্যাম। কোথায় ছিলেন আপনি ক্লাসে না এসে? ম্যাডাম আমি তো মাঠে বসেছিলাম। মাঠে কি আপনার ক্লাস বাদ দিয়ে? ম্যাডাম আমি তো কিছু করিনি। কিছু করছেন কিনা আমি জানি। শুনুন, ক্লাস বাদ দিয়ে বাইরে দেখলে আপনার কপালে শনি আছে। জি ম্যাম, আর এমন হবে না। যান এখন। ধন্যবাদ ম্যাম। যাক, অল্পের জন্য পার পেয়ে গেছি। আমি ধ্রুবদের কাছে যাচ্ছিলাম, তখন ম্যাম বলে উঠলো আবার, এই বেয়াদব, সামনে ওই সিটে বসো। হ্যাঁ? আমার জীবনে কখনো সামনে বসি না, সামনে বসলেই পড়া ধরে। না, সামনের সিটে বসবে আজ থেকে। পিছনে দেখলেই কপালে দুঃখ আছে। জি ম্যাম। তারপর আমি সামনের সিটে বসলাম, কিন্তু জীবনে প্রথম সামনের সিটে বসে নার্ভাস ফিল করতেছিলাম। আবার কিছুক্ষণ পর ম্যাডাম পড়া ধরা শুরু করলো, আর আমার অবস্থা যা তা হতে শুরু করলো। তখন আরও এই পড়া ধরার জন্যই আমি কখনো সামনের সিটে বসিনি। আমার আশেপাশে সকলকে দাঁড় করিয়ে ম্যাডাম পড়া ধরতেছিল, আর এইসব দেখে আমি তো ঘামতে শুরু করলাম। কখন জানি আমাকে ডেকে বসে। আমার অবস্থা দেখে ম্যাডাম তো মিট মিট করে হাসতে লাগলো, আর কিছুক্ষণ পর ম্যাম আমাকে ডেকে বসলো। আলাউদ্দিন, খাইছে, এখন কি করি? আর কাঁপতে কাঁপতে দাঁড়ালাম। জি ম্যাম। তুমি এত ঘামতেছো কেন? এমনি ম্যাডাম। বুঝতে পারছি, বসো। আর শোনো, সামনে যেহেতু আগামীকাল থেকে বসবা, প্রিপারেশন নিয়ে এসো, না হলে এভাবে ঘামের জলে ভাসতে হবে। ক্লাসের সবাই ম্যাডামের কথা শুনে হেসে দিল। জি ম্যাম। সিসি লজ্জায় মাথা কাটা যাচ্ছিল আমার। না না, আগামীকাল থেকে অন্তত ম্যাডামের ক্লাসের পড়াটা ক্লিয়ার করে আসতে হবে। তারপর ম্যাডাম ক্লাস করে চলে গেল, কিন্তু আমি একটা বিষয় খেয়াল করেছি, ম্যাম বারবার আমার দিকে তাকাচ্ছিল। কেন তাকাচ্ছিল জানি না। যাই হোক, ম্যামের ক্লাস শেষে আমি ধ্রুব প্রিয়া বাইরে আসলাম। বন্ধু ম্যাম তো তোকে বেড়াই ফেলাই দিছে। হ, ঠিক বলছিস। দুজন মিলে হাসতে লাগলো। চুপ কর তোরা, আমি বাঁচতেছি না আমার জেলায়। কি যে বেড়াই বললাম, পরে কমপ্লিট করে ক্লাসে দিতে হবে কাল থেকে, না হলে হাসির পাত্র হতে হবে প্রতিদিন। হারামিরা আমার কথা শুনে মজা নিচ্ছিল। তারপর আমরা বাসায় চলে আসলাম যার যার মতো। মাথার মধ্যে একটি টেনশন নিয়ে বাসায় আসলাম, কিন্তু বাসায় এসে আরেকটা ঝামেলা ঘটলো। বাসায় ঢোকার সাথে সাথে আম্মু সামনে এসে হাজির, মুখে রাগী ভাবে স্পষ্ট। তুই ক্যাম্পাসে যাস পড়াশোনা করতে, নাকি ক্লাস বাদ দিয়ে মেয়েদের সাথে মাথায় বসে গান গাইতে যাস? আম্মু এই বলে এক আছাড় মারলো আমার গিটার যেখানে সুপার উপর ছিল, গিটারটা ভেঙে চুরমার হয়ে গেল। আম্মু কি করলে এটি? একদম ঠিক করছি, গান গাওয়া ক্লাস বাদ দিয়ে? আজকের পর এরকম কথা শুনলে হয়? মা প্রচুর রেগে গেছে। তোমাকে সব কে বললো? তোর ম্যাম আমাকে সব বলছে। ম্যাডাম? তার মানে ম্যাডাম আমার গান গাওয়া দেখে ক্লাসে ওরকম করলো, আর বাসায় এসেও বলে দিছে? সব ঠিক ছিল, কিন্তু ম্যাম কেন রাগ করলো? আমার গান তো ম্যাম পছন্দ করে, নাকি সুস্মিতাকে পাশে নিয়ে গান গাচ্ছিলাম বলে ম্যাম রাগ করেছে? বুঝতেছি না। আমার স্বাদের গিটার, কান্না পাচ্ছে আমার। খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। গিটার ভেঙে ফেলায় প্রচুর খারাপ লাগতেছিল, তাই রাতে পড়াশোনা না করে ছাদে গিয়ে বসেছিলাম মুড খারাপ করে। আর এদিকে ম্যাম ভাবতেছিল, আচ্ছা, আলাউদ্দিনের সাথে অন্য মেয়েকে দেখে আমি কেন এরকম করলাম? ওর সাথে অন্য মেয়ে থাকলে আমার কি, আর কেন ভালো লাগে না? তাহলে আমি কি ওকে চিচি কি ভাবতেছি? ও আমার স্টুডেন্ট। ম্যাম এসব ভাবতে ভাবতে ছাদের দিকে আসলো। কিছুক্ষণ পর ম্যাম ছাদে আসলো। ম্যামকে দেখে আমি রুমে চলে যাচ্ছিলাম, তখন ম্যাম বলল, কোথায় যাচ্ছ? ম্যাম রুমে।
আমার চোখের সামান্য পানি ছিল। কি ব্যাপার, তুমি কান্না করতেছিলে? ও কিছু না ম্যাডাম, চোখে কিছু একটা পড়েছিল, তাই এমন মনে হচ্ছে। একদম মিথ্যা বলবা না, সত্যি বলো তো কি হয়েছে। ম্যাম, আপনি মুখে গান গাওয়ার কথা বলেছেন, তাই আম্মু রেগে আমার গিটারটা ভেঙে ফেলেছে। কি বলো, গিটার ভেঙে ফেলছে? আমি আসি ম্যাডাম। এই বলে আমি রুমে চলে আসলাম। অবশ্য পেছন থেকে ম্যাডাম ডাকছিল অনেক, আমি শুনি নাই। যাই হোক, এভাবে 4-5 দিন কেটে গেল। ম্যাডামের কথা মতো সামনে আসি, বসি, পড়াও দেই নিয়মিত, আর ম্যাডামের কাছে বিকালে পড়তেও আসি। সব কিছু ঠিক চলতেছিল, কিন্তু ম্যাডামের ব্যবহারের পরিবর্তন এসেছে। মানে ম্যাম সবসময় আমার দিকে তাকিয়ে থাকে, আর কেমন করে যেন তাকায় বারবার। যে চাহনিতে ম্যাডামের প্রেমে পড়তে বাধ্য করেছিল আমাকে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না বারবার, কারণ এক ভুল দ্বিতীয়বার করতে চাই না। কিন্তু ম্যাডামের ব্যবহার আমাকে ভাবাচ্ছিল প্রতিনিয়ত। কিন্তু 4-5 দিন পর যা ঘটলো সেটির জন্য আমি কোনো মতেই প্রস্তুত ছিলাম না, ম্যাডামও প্রস্তুত ছিল না। একদিন ম্যাডামের ক্লাস শেষে আমি ধ্রুব ক্লাসের সামনে দাঁড়িয়েছিলাম। তখন ম্যাম আমাদের পাশে দিয়ে আরেকটি সেকশনের ক্লাস নিতে যাচ্ছিল। আমরা ম্যামকে খেয়াল করিনি, ঠিক তখনই প্রিয়া এসে হাজির। আলাউদ্দিন, তোকে সুস্মিতা ডাকতেছে ক্যাম্পাসের পুকুর পাড়ে। প্রিয়া এসেই কথাটি বলল। প্রিয়ার কথা শুনে ম্যাম থেমে গেল, আড়ালে দাঁড়ালো। কেন ডাকে? জানি না, মনে হয় কিছু বলবে। ওকে, তোরা থাক, আমি ঘুরে আসতেছি। এই বলে আমি সুস্মিতার কাছে গেলাম, আর ম্যাডাম ক্লাসে না গিয়ে আমার পিছে পিছে আসলো। কেন আসলো ম্যাম নিজেও জানে না। আমি সুস্মিতার কাছে গেলাম, আর ম্যাম আড়াল থেকে সব দেখতে লাগলো। সুস্মিতা পুকুরের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। সুস্মিতা কিছু বলবে? আমার কথা শুনে সুস্মিতা আমার দিকে ঘুরে আমার সামনে বসে পড়ল, হাতে গোলাপ নিয়ে, আর বলল, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? আমি তো পুরোই অবাক। ম্যাডাম এটি দেখার সাথে সাথে রেগে আগুন হয়ে এখান থেকে চলে গেল। আড়াল থেকে ম্যাডাম এগুলো দেখে রেগে আগুন হয়ে চলে গেল। ম্যাডাম চলে যাওয়ার পর, ও মাই গড, কি হলো? তুমি আমাকে ভালোবাসলে কবে থেকে? জানি না, তবে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তে। কিন্তু আপনি কি আমাকে ভালোবাসেন না? আরে তা না, আমি তো তোমাকে ছোট বোনের মতো দেখছি। আমি কিভাবে ভালোবাসবো তোমাকে? গেরাকলে পড়ে গেলাম। বোনের মতো দেখছেন? বোন তো নয়, বিশ্বাস করুন, আমি আপনাকে প্রচুর ভালোবাসি। আমাকে ফিরিয়ে দিবেন না? এটি কখনোই সম্ভব না সুস্মিতা, বোঝার চেষ্টা করো তুমি। আমি বুঝতেছি না, কেন সম্ভব না? বুঝতে চাই না আমি, বোঝান আমাকে। আমি তোমাকে বলতে পারবো না কিছু, তবে সম্ভব না। আপনার কি গার্লফ্রেন্ড আছে? না, নেই, তবে মনে মনে কাউকে ভালোবেসে ফেলেছি অনেক। আমার কথা শুনে নিমিষেই সুস্মিতার মন খারাপ হয়ে গেল। কে সে ভাগ্যবতী? তোমাকে আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না, তবে এটুকু শুনে রাখো, আমি কাউকে মনে মনে খুব ভালোবাসি। ও সরি, আমার বোঝা উচিত ছিল। যাকে ভালোবাসতেছি সে তো অন্য কাউকে ভালোবাসতে পারে। আরে আরে শোনো, প্লিজ কান্নাকাটি করো না। তুমি আমাকে আগে বলে দিয়ে ভালো করছো, কারণ কষ্ট কম পাবে। তবে তুমি একটি খুব মিষ্টি মেয়ে, আমার থেকে ভালো ছেলে পাবে। আমি তোমার পাশে আছি বড় ভাই হিসাবে। আমি আসি। আরে শুনে যাও। আবার কথা সাড়া না দিয়ে চলে গেল কান্না কান্না ভাব নিয়ে। আমি আর ওখানে না থেকে ধ্রুব প্রিয়ার কাছে চলে আসলাম। কি রে, সুস্মিতা কি বললো? আরে তেমন কিছু না। ও আচ্ছা, চল, বাসে তো যেতে হবে। না রে, তোরা যা। ম্যাডাম বলেছিল কলেজ শেষে ম্যাডামের সাথে মার্কেটে যেতে, তোরা যা। ওকে থাক তুই, আমরা গেলাম। এই বলে ধ্রুব আর প্রিয়া চলে গেল, আর আমি ম্যাডামের জন্য ওয়েট করতেছিলাম। কিন্তু ম্যাডাম ওয়েট হচ্ছিল না। সব স্যার ম্যাডামরা বের হলো, কিন্তু ম্যাডামের খবর নাই। অবশেষে যখন ম্যাডাম বের হলো, আমি ম্যাডামের সামনে গেলাম। ম্যাডাম সেই কখন থেকে ওয়েট করতেছি, আপনার খাসার খবরই নেই। মার্কেটে যাবেন না? আজ আর যাবো না, তুমি যাও। ম্যাম আস্তে করে কথাটি বললো। আজ আর যাবো না, তুমি বাসায় যাও। মনে হলো ম্যাডামের মন খারাপ। কেন ম্যাডাম, আপনার কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন, বরং আমার মনে হচ্ছে তোমার মন আজ খুব খুশি খুশি। কি বলেন ম্যাডাম? আচ্ছা বাদ দাও, আমি বাসায় যাচ্ছি। এই বলে ম্যাডাম চলে গেল। কী ব্যাপার, ম্যাডামের আজ কী হলো? মনে হলো ম্যাডামের মন খারাপ। ধুর, আজ যে কী হচ্ছে কিছুই বুঝতেছি না। এইসব ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসলাম। এদিকে ম্যাডাম বাসায় আসার পর সোফায় মন খারাপ করে বসে পড়লো, আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছিল। ম্যাডাম মনে মনে বলতেছে, আচ্ছা আমি কেন এত কষ্ট পাচ্ছি? ওর সাথে অন্য মেয়েকে দেখে আমি কেন কান্না করতেছি?
তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলছি? এই জন্য কি ওর পাশে আমি অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারি না? এইসব ভাবতেছে আর ম্যাডাম চোখের জল ফেলতেছে। ভাবতে ভাবতে একসময় ম্যাডাম মনে মনে শিওর হয়ে পড়েছে ম্যাডাম আমাকেই ভালোবেসে ফেলেছে। তাই ম্যাডাম এখন কি করবে ভেবে পাচ্ছে না। যাই হোক, বিকালে আমি ম্যাডামের কাছে পড়তে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসো। তবে ম্যাডামের মুখ ভার। আমি ভিতরে গিয়ে বসলাম, কিন্তু আজ ম্যাডাম কথা বলতেছে না, পড়াও ধরতেছে না। ম্যাডাম পড়া ধরবেন না? ম্যাডাম আমার দিকে তাকালো, কিছু বলল না। ম্যাম চুপ কেন, কিছু বলবেন না? মেয়েটি কে ছিল? ম্যাডামের কথা শুনে আমি তো পুরো অবাক। কোন মেয়ে, কিসের মেয়ে ম্যাডাম? ওহো, মনে পড়তেছে না? ওকে, মনে করিয়ে দিচ্ছি। যে মেয়েটা তোমাকে আজ প্রপোজ করলো সে মেয়ে। ম্যাডামের কথা শুনে আমি তো হতবাক হয়ে গেলাম। কি অবাক হলে? আপনি সব জানলেন কিভাবে ম্যাডাম? সেটি বাদ দাও। কেমন মেয়েটি? অবশ্য ভালো মানাবে দুজনকে। ছি, কি বলেন ম্যাডাম? ওকে বোনের মতো দেখি আমি। তাহলে প্রপোজ করলো তোমাকে? আমি জানি না কখন কি হলো, আমি তো ওকে বুঝিয়ে দিচ্ছি এটি সম্ভব না। আমি তোমাকে ছোট বোনের মতো দেখি। কি বলো, তারপর কি? তারপর মেয়েটি কান্না করতে করতে চলে গেল। আসলে ম্যাডাম, ও হলো সুস্মিতা, আমাদের ক্যাম্পাসের নতুন শিক্ষার্থী। আপনি প্লিজ মাকে কিছু বলবেন না। ম্যাডাম হাসেন কেন? তুমি বুঝবে না, তোমার মাকে কিছু বলবো না। তুমি এখন যাও, রেডি হয়ে আসো, মার্কেটে যাব। কি বলেন? আপনি না বললেন আজ যাবেন না? এখন বলছি যাব। যাও, রেডি হয়ে আসো। ওকে। সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, রেডি হতে গেলাম মার্কেটে যাওয়ার জন্য ম্যাডামের সাথে। কিন্তু মার্কেটে গিয়ে যে এটি হবে জানলে আরও আগে মার্কেটে যেতাম। যাই হোক, আমি আর ম্যাডাম রিক্সা করে মার্কেটে আসলাম। বাসা থেকে বেশি দূরে না, ইচ্ছে করে হেঁটে আসা যায়, কিন্তু দেরি হবে দেখে রিক্সায় গেলাম। মার্কেটে এসেই ম্যাডাম আমাকে নিয়ে বাদ্যযন্ত্রের দোকানে নিয়ে গেল। ম্যাডাম এখানে কেন? আমি কিছুটা অবাক হয়ে কথাটি বললাম। চুপ। হ্যালো, একটি গিটার দেখাবেন প্লিজ? জি অবশ্যই। ম্যাডাম গিটার কেন? চুপ থাকতে বলছি না তোমাকে? কিন্তু ম্যাডাম। চুপ। ম্যাডাম প্রায় রাগ দেখে বরাবরের মতো সাইলেন্ট হয়ে গেলাম। আমি কিছুই বললাম না। তারপর ম্যাডাম অনেকগুলো গিটার থেকে নিজের পছন্দ মতো একটি গিটার কিনলো আর আমাকে ধরতে বললো। তারপর সেখান থেকে কাপড়ের দোকানে গেলাম, সেখান থেকে দুটি শার্ট, দুটি প্যান্ট, জুতা নিল। ম্যাডামের এসব কিনা দেখে আমার মনের পাশ বলতেছে, আলাউদ্দিন তোর জন্য এত কিছু কিনতেছে রে। আবার মনের আরেক পাশ বলতেছে, হয়তো ম্যাডাম তার বয়ফ্রেন্ডের জন্য সব কিনতেছে। ম্যাডাম সব শেষে নিজের জন্য কিছু কেনে, সব ব্যাগপত্র আমার হাতে দিল। এত কিছু আমার হাতে বহন করেছি, কি ঝামেলা মনে হচ্ছে। আমি ম্যাডামের চাকর। যাই হোক, মার্কেটের মধ্যে ম্যাডাম তেমন কিছু বলে নাই, শুধু কেনাকাটা করছে। মার্কেট থেকে বের হওয়ার পর আমি সাহস করে বলেই ফেললাম, ম্যাডাম একটি কথা বলবো? পারমিশন নেবার কি আছে, বলো কি বলবা। গিটার, প্যান্ট, শার্ট, জুতা এগুলো ছেলে মানুষদের জন্য। কিন্তু কেন বলো তো? ও বুঝেছি, আপনার বয়ফ্রেন্ডের জন্যই নিছেন। আমার কথা শুনে ম্যাডাম দাঁড়িয়ে বলল আর রাগের চোখে আমার দিকে তাকালো। কি বললে? সরি ম্যাডাম, বেশি বলে ফেলেছি, সরি। আমি সঙ্গে সঙ্গে সরি বলে পড়লাম। ভুল করেছো, এই শাস্তি তো পেতেই হবে তোমাকে। কি শাস্তি ম্যাডাম? শাস্তি হলো এখন পুরোটা পথ হেঁটে যাব, এটাই শাস্তি। কিন্তু ম্যাডাম এত কিছু হাতে নিয়ে হাঁটবো কিভাবে? কেন? পা দিয়ে। ম্যাডাম কষ্ট হবে তো। আরে মনে হচ্ছে বৃষ্টিও আসবে, আকাশে তারা দেখা যাচ্ছে না, মেঘলা মেঘলা ভাব। ওয়াও, বৃষ্টি আসলে তো সেই হবে। চলো এখন হাঁটি। কিন্তু ম্যাডাম আমার কষ্ট হবে তো। চুপ, চলো। তারপর আমি আর কিছু না বলে ম্যাডামের সাথে পাশাপাশি ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। রাত প্রায় 10টা বাজে, রাস্তাও ফাঁকা ফাঁকা, আকাশে মেঘে কালো হয়ে গিয়েছে পুরো আকাশ। তাই বুঝি মুষলধারে বৃষ্টি নামা শুরু করবে। হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছে মাঝে মাঝে, আর পাশের মনের মানুষ মানে সুন্দরী ম্যাডাম। সব কিছু মিলে একটু চমৎকার পরিবেশ। আমি নীরবে ম্যাডামের পাশাপাশি হাঁটতেছি, আর মাঝে মাঝে আমার হাতটা ম্যাডামের হাতের সাথে স্পর্শ পাচ্ছিল। ম্যাডামও হাত সরাচ্ছিল না, আমিও তাই সরাচ্ছিলাম না। সত্যি বলতে এক অদ্ভুত ভালো লাগা কাজ করতেছিল আমার মধ্যে। কিছুক্ষণ পর ম্যাডাম বলল, আচ্ছা আলাউদ্দিন, একটি কথা বলি। ম্যাডামের এভাবে কোনোদিন কথা বলতে আমি শুনিনি। ম্যাডাম খুবই নরম কণ্ঠে কথা বলল। জি ম্যাডাম বলুন। না না, ম্যাডাম না, মলি বলবা। যখন আমরা দুজন ছাড়া আশেপাশে কেউ না থাকে, আর তুমিও বলবা, আপনি বলবা না। ম্যাডাম কি বলেন এসব? আমি পুরো অবাক হয়ে গেলাম। আবার ম্যাডাম আর আপনি করে বলতেছো কেন?
আরেকবার বললে কিন্তু খবর আছে। আমি তো চুপ হয়ে গেলাম ম্যাডামের কথা শুনে। ম্যাডাম কি বলে? আমার প্রেমী হাবুডুবু খাচ্ছে নাকি ম্যাডাম? দেখি তো তাই মনে হচ্ছে। কি হলো, চুপ কেন, বলো, বলবা? ও কি বলবো? ম্যাডামের তালে তাল দিব, এতে ম্যাডামের মনের ভিতর কি চলতেছে জানতে পারবো। গুড। এখন শোনো, তুমি যে বললে না জিনিসগুলো আমার বয়ফ্রেন্ডের জন্য কিনছি কিনা, তুমি ঠিকই বলছো, আমার বয়ফ্রেন্ডের জন্য কিনেছি। ম্যাডামের বয়ফ্রেন্ড হাতে শোনার পর আমার মাথায় আকাশ মিল পড়ল। আমার মুখটা নিমিষে কালো হয়ে গেল। ম্যাডাম বুঝতে পেরে মুচকি হেসে বলল, কি হলো, মুখটা কালো করে ফেললি কেন? আমার বয়ফ্রেন্ড আছে শুনে মনটা খারাপ হয়ে গেল? না ম্যাডাম, ওরকম কিছু না। মনটা ভারী করে কথাই বললাম। শুনবে না কে আমার বয়ফ্রেন্ড? বলো। ম্যাডাম যেই নামটা বলতে যাবে তখনই আকাশে হঠাৎ মেঘ শব্দ করে উঠল, ভাস পড়ার মতো খুব জোরে। আহ! ভয়তে ম্যাডাম তার কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো, ভয় পেলে? আমি বাজ পড়ার শব্দে প্রচুর ভয় পাই, প্লিজ দ্রুত চলো, বাসায় যাই, আমার ভয় করতেছে। ওকে চলো। আমি এই বলে দুজনে দ্রুত হাঁটতেছিলাম। চারপাশটা অন্ধকার হয়ে গিয়েছে, শুধু রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলোতে চলতেছি। কিন্তু আবার আরেকটা বাস পড়লো বিশাল শব্দ করে। আর তখনই ম্যাডাম প্রচণ্ড ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে বলে উঠল, আল্লাহ গো! ম্যাডাম ছোট বাচ্চাদের মতো আমার বুকে মাথা লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি পুরো হতবাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকলাম, কারণ ম্যাডামের স্পর্শে আমার পুরো শরীর পাথর হয়ে গেছে আর হাত পা ঘাস করতে যাচ্ছিল না। এক অজানা কোমল শান্তি, ভালো লাগা কাজ করতেছিল আমার মধ্যে। আমিও ম্যাডামকে জড়িয়ে ধরতে যাব, ঠিক তখনই ম্যাডাম আমাকে ছেড়ে দিয়ে বলল, সরি, আমি বাজ পড়ার শব্দকে প্রচন্ড ভয় পাই। ম্যাডামের চেহারা দেখে বুঝতে পারলাম ম্যাডাম আসলেই প্রচণ্ড ভয় পাচ্ছে। ইটস ওকে, সরি বলার মতো কিছু হয়নি। ম্যাডাম এখন লজ্জাভাবে হাঁটতেছিল। লজ্জা পাইছে, জড়িয়ে ধরেছে বলে আমাকে। আমিও খোদার কসম করে বলতেছি, তখন মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম বারবার করে আরেকবার বাস পড়ুক। কিন্তু শালার বাস এখন পড়তেছিল না। ইস, আরেকবার যদি পড়তো ম্যাডাম আমাকে জড়িয়ে ধরতো, আর একবার আমিও জড়িয়ে ধরতাম, ছাড়তাম না, এদের যা হবার হতো। কিন্তু বাসার কাছাকাছি চলে আসছি, ম্যাডামের মুখে কোনো কথা নেই, সে তার লজ্জায় লাল হয়ে আছে, আর আমি প্রার্থনা করে যাচ্ছি বাস পড়ার জন্য। অবশেষে যখন বাসার কাছাকাছি চলে আসি, তখন আল্লাহ আমার প্রার্থনাটা কবুল করে নেয়, আর খুব জোরে একটি বাস পড়ে। বাস পড়ার শব্দে আগে দ্রুত ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলো। মনে হচ্ছিল ম্যাডাম মনে মনে বাস পড়ুক এড়িয়ে যাচ্ছিল, যাতে আমাকে জড়িয়ে ধরতে পারে। এবার আমাকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে আমি ম্যাডামকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর আমি যেই জড়িয়ে ধরেছি, ম্যাডাম কেঁপে উঠলো আমার বুকের মধ্যে। এভাবে 2-3 মিনিট দুজনকে জড়িয়ে ধরে রাখলাম, কেউ কাউকে ছাড়তেছি না। অবশেষে ম্যাডাম বুকের মধ্যে খুবই নরম কণ্ঠে বলল, ছাড়বে না? না। আমিও খুব আস্তে করে কথাটি বললাম, কেন? ছাড়ার জন্য কি ধরেছি নাকি? আমি কথা বলতেছিলাম ঠিকই, তবে বুকের ভিতর আমার হার্টবিট খুব জোরে জোরে দৌড়াচ্ছিল। বুকে যেহেতু ম্যাডামের মাথা ছিল, ম্যাডাম বুঝতে পেরে বলল, তাই ছাড়বে না? ওকে, ছাড়তে হবে না। কিন্তু তোমার বুকের ভিতরটা এত জোরে জোরে কেঁপে উঠতেছে কেন? জানি না কেন, তবে মনে হচ্ছে যার জন্য পৃথিবীতে এসেছি তাকে আজ পেয়ে গেছি। আমার ফাঁকা বুকটা তাই এভাবে দৌড়াচ্ছে। কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ আমার বুকটাও যে কেঁপে উঠতেছে বারবার। ম্যাডাম আরো শক্ত করে জড়িয়ে ধরলো আমাকে, বলতেই যে হবে কিছু তা নয়, এভাবেই থাকো না কিছুক্ষণ। কিছুক্ষণ না, সারা জীবনের জন্য থাকতে চাই, রাখবে না? অবশ্যই রাখবো, কারণ জায়গাটা শুধু তোমার জন্যই। আমরা দুজন ভালোবাসার সাগরে ভাসতেছি। এখন বুঝেছো কে আমার বয়ফ্রেন্ড? খুব ভালোভাবে বুঝেছি। পাগল একটা। শুধুই আমার। শোনো, যদি কোনো মেয়ের সাথে দেখি কপালে দুঃখ আছে। ঠিক আছে, তবে সম্পর্ক শুরু না হতেই শাসন। তো আমার কথার অবাধ্য হবে না। আচ্ছা, হলাম না? লাভ ইউ। লাভ ইউ টু। দুজনকে জড়িয়ে ধরে এসব বলতেছিলাম, তখন পাশ দিয়ে রিক্সা নিয়ে যাচ্ছিল এক মামা। সে বলল, মামা দুর্দান্ত, চালিয়ে যাও। এই রিক্সা চালকের কথা শুনে ম্যাডাম নিজেকে ছাড়িয়ে এক ধরে নিজের রুমে চলে গেল। ম্যাডাম চলে যাওয়ার পর আমি রিক্সা মামাকে বললাম, ধুর মামা, একটা কাজ করলাম, তোমার জন্য চলে গেল। রিক্সা মামা কিছু না বলে হাসতে হাসতে রিক্সা চালিয়ে চলে গেল। কিন্তু ম্যাডামের ব্যাগপত্র আমার হাতে, তাই ব্যাগপত্র দিতে যাচ্ছিলাম, আর ভাবলাম এখন ম্যাডামের সামনে
বসে প্রপোজ করে ফেলবো। যেমন ভাবনা তেমন কাজ। আমি সোজা ম্যাডামের রুমের সামনে গিয়ে বেল বাজালাম। কিছুক্ষণ পর ম্যাডাম এসে দরজাটা খুলে দিল। আমি ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম লজ্জায় মাথা উঁচু করতেছে না। ভিতরে আসো। আমি ভিতরে যাবার পর ম্যাডাম দরজাটা আটকিয়ে ছোপায় বসতে যাচ্ছিল। তখন পিছন থেকে আমি ম্যাডামের হাতটা ধরে ম্যাডামকে আমার দিকে ঘোরালাম। আমার স্পর্শ পেয়ে ম্যাডাম কেঁপে উঠল। আমার দিকে ঘুরে ম্যাডাম আমার চোখের দিকে তাকাতে পারতেছে না লজ্জায়। আমি চুপচাপ ম্যাডামের হাতটা ধরে হাঁটু গেড়ে ম্যাডামের সামনে নায়কদের মতো বসে পড়লাম। আর এখন ম্যাডাম আমার চোখের দিকে তাকালো মায়াবী চোখে। আমি তখন বলতে শুরু করলাম, ম্যাডাম, মনে কথা বলতে বেশি সময় নেওয়া ঠিক নয়, তাই আর দেরি না করে বলে দিচ্ছি, ভালোবাসি তোমাকে। সারা জীবন তোমাকে ভালোবেসে তোমার হাতে হাত রেখে পথ চলতে চাই। আই লাভ ইউ সো মাচ। ম্যাডাম শুধু লজ্জায় মুসকে মুসকে হাসতেছে। আমার উত্তরটা, আমায় হলেই পাবে। আমি যে এখনই চাই। ধৈর্যের ফল মিষ্টি হয়। ম্যাডামের কথা শুনে আমি উঠে দাঁড়িয়ে ম্যাডামের হাত ধরে টান দিয়ে আমার একদম কাছে আনলাম। ম্যাডামের নিঃশ্বাস আমার নিঃশ্বাসের উপর পড়ছে। কি বলবে না এখন উত্তরটা? ম্যাডাম পুরো চুপ। ম্যাডাম মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। ম্যাডামের চোখ দুটি আমার ঠোঁটের কাছে। কি অপূর্ব চোখগুলো। চোখের মায়ে পড়ে গিয়ে আমার ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিলাম মায়াবী ঠোঁটের উপর। এতে ম্যাডাম কেঁপে উঠল আর সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরল শক্ত করে। আমি আমার দুই বাহু দিয়ে আবদ্ধ করে ফেললাম। উত্তরটা মনে হয় এখন পাবো। আমার কথা থামিয়ে দিয়ে ম্যাডাম তার একটি আঙ্গুল আমার ঠোঁটের উপর রেখে আর ম্যাডাম আমার কানের কাছে মুখটা এনে নিঃশ্বাসের শব্দে বলল, ভালোবাসি তোমাকে। আমিও খুব ভালোবাসি তোমাকে। ম্যাডামের মুখখানা আমার মুখের সামনে এনে কথাটি বললাম। ম্যাডামের মুখ আমার মুখের সামনে একদম। আমার ঠোঁটের একটু নিচু ম্যাডামের ঠোঁট। গোলাপি গোল গোল দুটো ঠোঁট দুটি ফুটে আছে স্পর্শ পাওয়ার জন্য। আমার ঠোঁট ধীরে ধীরে ম্যাডামের ঠোঁটের দিকে এগোচ্ছে। ম্যাডাম বুঝতে পারলো আমি কিস করতে যাচ্ছি। ম্যাডামের ঠোঁটের সাথে আমার ঠোঁটটা হালকা স্পর্শ পাওয়ার সাথে সাথে ম্যাডাম তার চোখ বন্ধ করে ফেললো। আর আমিও চোখ দুটি বন্ধ করে চারটি পাপড়ি একত্রে করে ফেললাম। দুজনকে জড়িয়ে ধরে কিস করতেছিলাম। কিছুক্ষণ পর দুজনকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে থাকলাম। দুজনেই হাঁপাচ্ছি, বুকের ধুকধুকানি বেড়ে গেছে। জড়িয়ে ধরে আছি শক্ত করে। তখন ম্যাডাম বলল, এই, আমি কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরে আছি। আলাউদ্দিন, বলো। এখন ছাড়ো আর রুমে যাও। থাকি না আর কিছুক্ষণ? না, অনেকক্ষণ হয়েছে, এখন যাও তো। আচ্ছা, লাভ ইউ। লাভ ইউ টু, বাই। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আমার ভেতরটা জুড়ে যে কতটা খুশিতে লাফাচ্ছে, না লাফালে বুঝবেন না। চিৎকার করে পুরো দুনিয়াটা বের করে দিতে ইচ্ছা করতেছে যে আমি আমার পৃথিবী পেয়ে গেছি। মনের খুশিতে দ্রুত ঘুমিয়ে পড়লাম। আর এদিকে ম্যাডামের একই অবস্থা। সকালে ঘুম থেকে উঠে ধ্রুবকে কল দিয়ে সব কিছু খুলে বললাম। মামা, তুমি তো কাজ বাধায় ফেলছো। কিন্তু বন্ধু, আমি একটি কথা বুঝতেছি না। কি কথা বল? ম্যাডামকে ক্লাসে ম্যাডাম বলবো নাকি ভাবি বলবো? বন্ধু, বাইরে যা বলার বলিস, ক্লাসের ভিতর বললে আবার খবর করে দিবে নে। আচ্ছা, বলবো না। তুই রেডি হ, আমি আসতেছি। না, তুই চলে যা, পাগলির সাথে যাব। হো, আমি তো বলেই গিয়েছিলাম। ওকে, আসিস। এই বলে ধ্রুব কলটা কেটে দিল। তারপর আমি রেডি হয়ে নিচে ম্যাডামের জন্য অপেক্ষা করতেছিলাম। কিছুক্ষণ পর ম্যাডাম আসলো। গুড মর্নিং জান। এই, চুপ চুপ। এই বলে আমার মুখ হাত দিয়ে আটকে ধরলো। আর আমি অমনি হাতের মধ্যে কিস করলাম। কি ফাজিল, যাও রিক্সা ডাকো। ম্যাডাম দ্রুত হাতটা সরিয়ে নিল। তারপর আমি রিক্সাটিকে দুজনে রিক্সায় উঠালাম। আমি রিক্সায় উঠে ম্যাডামের দিকে চেপে বসেছি, যতটা সম্ভব বসা যায়। আর ধীরে ধীরে ম্যাডামের হাত ধরার চেষ্টা করতেছিলাম। তখন ম্যাডাম হঠাৎ আমার হাতটি ধরে মুচকে এসে বলল, যত দুষ্টুমি করার এখন করে নাও, ক্লাসে কোনো প্রকার দুষ্টুমি করলে খবর আছে। দেখো না শুধু কি করি। ফাজিল একটা। আর শোনো, বলো। কোনো মেয়ের সাথে কথা বলা দেখলে হয়, দেখো কি করি। আচ্ছা, ঠিক আছে। তারপর দুজনে ক্যাম্পাসে এসে পড়লাম। ম্যাডাম আর তার কেবিনে গেল, আর আমি ধ্রুবদের কাছে গেলাম। ধ্রুব আর প্রিয়া তো আমাকে পাগল করে দিচ্ছে টিটতে বলে। যাই হোক, ওদের সাথে মজা করতে করতে ক্লাসে যেতে একটু দেরি হয়ে গেল। আর এরই মধ্যে ম্যাডাম আমার ক্লাসে আগে ঢুকেছিল। আমাকে না দেখতে পেয়ে কিছুটা ঠিকই আছে। আমরা যখন গেলাম, ম্যাডাম আসবো?
আসো। আমরা রুমের মধ্যে ঢুকলাম। আমার মধ্যে ভয় কাজ করতেছে, কারণ দেরি করেছি। পাগলিটার দিকে তাকিয়ে দেখি ভ্রুকুচকে তাকিয়ে আছে আমার দিকে। আমি ধ্রুব আর প্রিয়ার পিছু পিছু শেষে গিয়ে বসলাম। সিটে বসার পর ম্যাডামের দিকে তাকিয়ে দেখি আগের থেকে এখন আরও বেশি রাগী ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম কেন রাখলো আরও। আমার মনে পড়লো কিছুক্ষণ পর আমাকে তো সামনের সিটে বসার কথা ছিল। মনে পড়ার সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে সোজা সামনের সিটে বসে পড়লাম। এখন কিছুটা রাগ কমেছে মনে হচ্ছে। তবে কিছুক্ষণ পর আরেক কাহিনী ঘটল। একটি মেয়ে রুমে এসে আমার পাশে বসলো। ম্যাডাম এটি দেখে কি করবে ভেবে পাচ্ছিল না। ম্যাডামের অবস্থা দেখে আমার হ্যাপি লাগতেছিল, হাসাও পাচ্ছিল। কিন্তু হঠাৎ ম্যাডাম বলে উঠলো, আলাউদ্দিন দাঁড়াও তো। জি ম্যাডাম। পড়া করছো? না ম্যাডাম, রাতে একটা স্পেশাল কাজ করেছি। কী কাজ করেছি শুনবেন? কোনো দরকার নেই, পড়া করো নাই। যাও রুমের বাইরে যাও, ওখানে দাঁড়িয়ে থাকবা। এটি কি হলো? যা হবার তাই হলো, যাও বাইরে যাও। আমি কিছুটা রাগী ভাব নিয়ে বাইরে আসলাম, কারণ মেয়েটির পাশ থেকে আমাকে ওঠানোর জন্যই এমনটা করলো। আমি দরজার সামনে না দাঁড়িয়ে থেকে অনেক দূরে এসে দাঁড়ালাম। যাই হোক, ক্লাস শেষে ধ্রুব আমার কাছে আসলো। কিরে, তোর তো বের করে দিল। চুপ, কথা বলবি না। তখন ধ্রুব মজা করে একটি প্রশ্ন করলো। এখন বলতো তোর পছন্দের ম্যাডামকে? পাশ দিয়ে তখন পাগলিটা যাচ্ছিল ক্লাস শেষ করে। আমি রেগে বললাম, মলে ম্যাডাম না, শিরিন ম্যাডাম আমার সবচেয়ে পছন্দের ম্যাডাম। আমার উত্তর শুনে ধ্রুব হেসে দিল, আর ম্যাডাম রেগে মনে মনে বলল, শয়তান, আজ বাসায় আয়, তোর পছন্দের ম্যাডামকে বুঝাচ্ছি। আড়াল থেকে মলি আমার কথাগুলো শুনে রেগে মনে মনে কথাটি বলে চলে গেল। আমরাও কিছুক্ষণ পর যার যার মতো বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। তারপর বই খাতা নিয়ে প্রেমিক ম্যাডামের কাছে পড়তে গেলাম। একটু রাগ ছিল আমার, কারণ মলি আমাকে ক্লাসে অপমান করেছে একটি মেয়ের জন্য, তাই একটু অভিমান করেছিলাম। কিন্তু আমি বেল বাজানোর পর মলি দরজা খোলার পর আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কী হয়েছে, দরজা খুলে এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না বলে এভাবেই তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম কোন কারণে রেগে আছে, তবে কারণটা কি বুঝতেছি না। কি হলো, চুপ কেন? আমি কিছুটা ভয়ে ভয়ে কথাটি বললাম। রায় কুত্তা। আমি ভেতরে ঢুকতে ঢুকতে বললাম, সোনা কি হয়েছে, রেগে আছো কেন? নরম সুরে বললাম যাতে রাগটা কমে। মল্লি দরজাটা বন্ধ করে আমার সামনে এসে বসলো আর বলল, তোর প্রিয় ম্যাডাম কে যেন? মলি ম্যাডামের কথা শুনে আমি পুরো অবাক। হঠাৎ এই কথা বললো কেন ম্যাডাম? তার মানে ম্যাডাম আমার কথা শুনে ফেলেছে? খাইছি রে। কি কি ভাবেন স্যার, বলুন প্রিয় ম্যাডাম কে? আমি আমতা আমতা করে বললাম, এটি বলার কি আছে, আমার প্রিয় ম্যাডাম তো তুমিই। তাই? তখন যেন কার নাম বললেন স্যার? সেই নামটা কি উধাও হয়ে গেল? আমি বুঝতে পেরে মাথা নিচু করে নরম কণ্ঠে বললাম, সরি। কেন সরি কেন? কোনো সরিতে কাজ হবে না। আমি তো মজা করে বলছি, তখন মন থেকে তো বলি নাই। মজা না, মজা ছুটাচ্ছি, দাঁড়াও। আমি দাঁড়ালাম অসহায় চোখে তাকিয়ে। কান ধরো। অ্যাঁ? না, কান ধরতে বলছি। আমি বুঝতে পেরে ভালো ছেলের মতো কান ধরলাম। এভাবে কান ধরে দাঁড়িয়ে থাকো। আমি কান ধরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর বললাম, আমার পা ব্যথা করতেছে। 2 মিনিটও হয় নাই আর পা ব্যথা শুরু হয়ে গেছে? এবার ছাড়ি কান। না, আরো 10 মিনিট। আমি তখন বিরক্ত হয়ে বিড়বিড় করে বললাম, নিজে যে বিনা কারণে আমার ক্লাস থেকে বের করে দিল সেদিকে খেয়ালই নেই। কি বললে? কই কিছু না তো। আর কিছুক্ষণ পর মলে বলল, এবার কান ছাড়ো আর বসো। আমি দ্রুত বসলাম, তবে মনটা ভার করে আছি, মানে অভিমান করে। পড়া বের করো। আমি কিছু না বলে মাথা নিচু করে থাকলাম। কি অভিমান করছো? কোনো লাভ নেই, দোষ করছো, শাস্তি দিছি, পড়া বের করো। করবো না। মলি বুঝতে পারলো আমি বড্ড অভিমান করেছি, তাই আমার কাছে এসে বলল, আমার পাগল থেকে অভিমান করছে? করছি তো। এখনো কি অভিমান আছে নাকি কমছে? অভিমান কমে জলে পরিণত হয়ে গিয়েছে। পাগল একটা। শুধুই তোমার। আমার শুধু। আর এইভাবেই মান অভিমান খুনসুটি নিয়ে চলতেছিল আমাদের ভালোবাসা। কিন্তু আমার ভালোবাসায় বড় একটি বিপর্যয় নেমে আছে, যা আসবে আমরা আগে থেকে জানতাম। এরকম হওয়াটাই স্বাভাবিক ছিল। একদিনই আমি আর মলি আমাদের বিল্ডিংয়ের ছাদে বসেছিলাম। দুজনে হাতে হাত রেখে বসে বসে গল্প করতেছিলাম। তখন হঠাৎ মলির ফোনটা বেজে ওঠে। কে কল দিছে মহারানী? চুপ, বাসা থেকে বাবা কল দিছে।
আমাকে চুপ করিয়ে দিয়ে মলি কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কেমন আছো? মলি লাউড স্পিকারে দিছিল, তাই শুনতে ছিলাম আমিও। বাবা ভালো আছি, তোমরা সকলে কেমন আছো? মা, ভালো আছি আমরা সকলে। মা, তোকে একটি কথা বলার জন্য কল দিলাম। বাবা বলো। মা, তোকে একটু আগামীকাল বাসায় আসতে হবে। বাসায় যাব? কেন বাবা? আরে আশেক তো, আসলে বুঝতে পারবি সব। আসতেই হবে, না আসলে হবে না? না না, আসতেই হবে তোকে। ওকে, আসবো নি, তবে গিয়ে পরের দিন চলে আসবো কিন্তু। আচ্ছা ঠিক আছে। ওকে। তারপর মলি কিছুক্ষণ বাবার সাথে কথা বলে কলটা কেটে দিল। তাহলে আজকে আমাকে রেখে গ্রামে যাবা? আরে পাগল, একদিনের জন্য যেতে তো হবেই। কেন যেতে বলতেছে? জানি না তো কেন যেতে বললো, ওখানে গিয়ে শুনেই তোমাকে জানাবো। মলি কালকে চলে যাবে শুনে মনটা খারাপ হয়ে গেল। যদিও একদিনের জন্য, তবু আমার ভালো লাগতেছিল না। কেমন জানি ভালো লাগতেছিল না কোনো কিছুই। মনে হচ্ছিল জীবন থেকে বড় একটি মূল্যবান জিনিস হারিয়ে যাচ্ছে। যাই হোক, পরে ম্যাডাম রেডি হয়ে বের হয়ে গেল। রাস্তায় যাওয়ার পথে কথা হয়েছে বারবার, কিন্তু বাড়িতে ঢোকার পর আর কথা হয়নি পাগলিটার সাথে। প্রায় 3 ঘন্টা হতে চলল, মলের কোনো খবর পাই নাই। অনেকবার কল দিছি, শুধু কল কেটে দিছে। বারবার খুব টেনশন হচ্ছিল। এভাবেই সন্ধ্যা হতে চললো। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পর মলের নম্বর থেকে কল আসলো। সাথে সাথেই কলটা ধরলাম। এ পাগলি, কি হয়েছে? এতক্ষণ কোথায় ছিলে? কলটা ধরেই আমি পাগলের মতো করলাম, কিন্তু মলের অপর পাশ থেকে শুধু মলের চাপা কান্নার শব্দ আসতেছিল। আমি মলের কান্না শুনে অবাক হয়ে বললাম, এ পাগলি, কান্না করতেছো কেন? কি হয়েছে বলো না প্লিজ। আমার সাথে কেন এমন হলো? এই বলে মলি কান্না করতে লাগলো। আরে কি হয়েছে সেটি তো বলবা। আমি তো পুরো অবাক হয়ে কথাটি বললাম। আমি বাসায় আসার পর মলি সব বলল। এই তো মলি এসে গেছে। মলি রুমের মধ্যে ঢুকে দেখলো অনেক মানুষ। এত মানুষ দেখে বিচলিত হলো মলি। আয় মা, এখানে বস। মলির মা মলিকে তার পাশে বসতে বলল। মলি চুপচাপ তার মার কাছে গিয়ে বসলো। মলির সামনে 4-5 জন অপরিচিত মুখ, একটি ছেলে, 2 জন বয়স্ক মানুষ আর একজন মহিলা। মলির মাথায় তো মধ্যে কিছুই ঢুকতেছিল না। কি মঞ্জুর সাহেব, কেমন দেখলেন? মাশাল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। অপরিচিত মানুষগুলোর মধ্যে একজন বয়স্ক লোক বলে উঠল। মল্লির এখন আর বুঝতে অসুবিধা হলো না কেন তার বাবা মা তাকে বাসায় আনলো। হ্যাঁ, মল্লির বাবা মা মল্লির বিয়ে ঠিক করেছে। এগুলো কি হচ্ছে মা? চুপ, পরে বলবো, বসে থাক চুপ করে। একটু রাগী গলায় মল্লির মা কথাটি বলল। মল্লির মন যাচ্ছে চিৎকার করে ওইসবের প্রতিবাদ করতে, কিন্তু করতে পারছে না, কারণ তার বাবা মার মান সম্মান নষ্ট হবে এই ভেবে। তাই সব কিছু সহ্য করে মল্লি চুপ করে সেখানে বসেছিল। তাহলে দিনকাল ঠিক করি, কি বলেন? আচ্ছা। তারপর তারা কথাবার্তা বলে মল্লির বিয়ের 3 তারিখ ঠিক করলো। লোকজন সব বাসা থেকে বের হওয়ার পর মল্লি একটু আড়ালে এসেই আমাকে কল দিল। এই পাগলি, কি বলো এসব? বিশ্বাস করো, আমি এগুলোর কিছুই জানতাম না। এখন কি করবা? জানি না কি করব আমি। বাবা অনেক রাগী মানুষ, বাবা কখনো আমাদের ভালোবাসা মানবে না। তাহলে কি করবা? চলো পালিয়ে যাই দুজনে। না, এখনই এসব না। আমি এখন বাবা মার সাথে কথা বলবো তোমাকে নিয়ে। জানি কোনো লাভ হবে না, কারণ বাবার কাছে সবকিছুর ঊর্ধ্বে তার মান সম্মান। এ কেমন পরিবার তোমার, যার বিয়ে তার সাথে কোনো কথা না বলে ছেলে বাড়ির উপর নিয়ে আসছে, যে সারা জীবন সংসার করবে, তার কাছে একবারও কি বিষয়টা বলার প্রয়োজন মনে করলো না তোমার বাবা মা? তারা যা বলবে সেটাই মেনে নিতে হবে আমাদের। ছোটকাল থেকে যা চেয়েছি সব কোরবানি দিয়ে তাদের ইচ্ছা পূরণ করতে হয়। তোমার বাবা মা শিক্ষিত তো মলি? আলাউদ্দিন। সরি, কিছু মনে করো না, তবে আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার বাবা মা অশিক্ষিতদের মতে বিয়ে ঠিক করেছে। মনে হচ্ছে তারা সংসার করবে, তুমি না, তাই তাদের ইচ্ছার মূল্য আছে, তোমার নেই। তুমি ঠিকই বলেছ। তারা কি একবারও জানার প্রয়োজন বোধ মনে করলো না আমি বিয়েটা করতে রাজি কিনা, আমার কোনো পছন্দ অপছন্দ আছে কিনা? এখন যদি আমি তাদের মান সম্মান শেষ করে দিয়ে তোমার হাত ধরে চলে আসি, তাহলে কি হবে? আমি ঠিক করব? না, ঠিক করবে না। এতে তোমার আর তোমার পরিবারের মধ্যে কোনো শিক্ষিত এর ভাব থাকবে না। মানে?
মানে দেখো, তোমার পরিবার তোমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে অশিক্ষিতদের মতো কাজ করেছে। তোমার ইচ্ছার কথা জানতেও চাই নাই। তুমি যদি তাদের মতো ভালোবাসার কথা তাদেরকে না বলে তারা রাজি কিনা তোমার ভালোবাসা গ্রহণ করতে এগুলো না জানিয়ে আমার হাত ধরে চলে আসো, তাহলে তুমিও অশিক্ষিতদের মতো কাজ করবে। আমি এখন তাদেরকে বলবো আমার ইচ্ছার কথা। তারা শুনতে না চাইলেও আমি বলবো। তোমার ভালোবাসার কথা তারা শুনে তাদের প্রধান কাজ হলো ছেলের পরিবার সম্পর্কে জানা। সব কিছু যদি ঠিক থাকে তাহলে তোমার পরিবারের রাজি হতেই হবে। কিন্তু তোমার পরিবার যদি তোমার মুখে ভালোবাসার কথা শুনে সঙ্গে সঙ্গে না করে দেয়, তোমার ইচ্ছার মূল্য না দেয়, তখন তোমারও উচিত তাদের ইচ্ছাকে কোরবানি দিয়ে নিজের ইচ্ছা সফল করা। এটি আমি মনে করি। হয়তো তুমি ঠিক বলেছো। হ্যালো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটি কথা। জানি আমার মতামতের সাথেই অনেকে একমত হবেন না। বাবা মা অনেক কষ্ট করে বড় করেছে, এই দোয়াই দিবেন। আরে বড় করেছে এটি তাদের কর্তব্যের দায়িত্ব, কারণ তারা জন্ম দিয়েছে, তাই তারাই বড় করবে দেখে শুনে। আর মেয়েটি তো তার ইচ্ছার কথা তার পরিবারকে জানিয়েছে, যা তার পরিবার করে নাই। নিজের পছন্দে বিয়ে ঠিক করেছে। তাদের উচিত ছিল ছেলেটাকে দেখে তাদের মেয়েটাকে দেখানো। মলে দেখতো ছেলেটাকে তার পছন্দ হয় নাকি, যদি হয় বিয়ে দেবে, নাহলে অন্য ছেলে দেখবে। ছেলের তো আর অভাব নেই। কিন্তু মলের যদি এখন পরিবারের পছন্দ মতো বিয়েটা হয়ে যায়, তাহলে প্রতি রাতে মলিক ধর্ষণ হবে। যে ধর্ষণের খবর কোনো খবরের কাগজে আসবে না, যে ধর্ষণের চিৎকার কেউ শুনবে না, মলে দিলে দিলে মরবে থাকবে। তার ভিতরে কিন্তু মলের পরিবার তাদের সঠিক দায়িত্ব পালন করেনি। এটাই ছিল তাদের কর্তব্য, কিন্তু তারা করেনি। এটি যদি মলির মা বাবা করতো, তাহলে তারা যদি মলির ভালোবাসার কথা শুনে রাগ করতো, রাজি না হতো, তাহলে ঠিক ছিল। তাদের রাজি না হওয়াটা, রাগ করাটা কি ঠিক বলছি আমি? সব ভিউয়ার্সদের কাছে প্রশ্নটি ছুড়ে গেলাম। তো চলুন এখন গল্পে ফেরা যাক। তুমি চিন্তা করো না, আমি বাবা মাকে রাজি করাবই। কখন বলবা? আমি কি আসবো? না, তুমি আগেই এসো না। যদি তোমার কিছু করে ফেলে, আমি আগে বলে দেখি। কখন বলবা? এখনই বলবো। আচ্ছা, তুমি কলটা লাইনে রেখে কথা বলো, আমিও শুনবো তোমার বাবা মা কী বলে। আচ্ছা। তারপর মলি কলটা না কেটে তার পরিবারের সাথে কথা বলতে গেল। মলি তার বাবা মার রুমে যাওয়ার পর, কে রে, কই ছিলি? এসে কোথায় গেলি? মলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি রে, চুপ করে আছিস কেন? কি হয়েছে? তোমরা কি ঠিক করেছো এটি? করেছে? কি ঠিক করিনি? কি ঠিক করো নাই বুঝতেছো না? ও, তোর বিয়ের কথা তোকে বলিনি, এটি বলতেছিস? বাহ মা, এমন ভাবে বলতেছো মনে হচ্ছে খুবই সাধারণ বিষয়। কি বলতেছিস তুই? এখানে সাধারণের কি হলো? মা, বিয়েটা আমার, সংসার আমি করব। আমার পছন্দের অপছন্দের কথা শোনার প্রয়োজন বোধ মনে করলে না তোমরা? তোর আবার পছন্দের কি থাকবে? ছেলেটা দেখতে ভালো, সরকারি চাকরি করে, ঢাকায় নিজস্ব ফ্ল্যাট আছে। আমাদের পছন্দ কি ভুল আছে এখানে? ছেলের বাবা মা নেই, কাকা কাকের কাছে বড় হয়েছে, এখন ঢাকায় থাকে। বাহ মা বাহ, আমাকে তোমরা এমন একটা জায়গায় বিবাহ দিচ্ছ সেখানে স্বামী বাসায় না থাকলে আমাকে দেখার মানুষ নেই। বাহ মা বাহ, আমাকে এমন জায়গায় বিবাহ দিচ্ছ যেখানে আমাকে মূর্তির মতো বসবাস করতে হবে চার দেয়ালের মধ্যে। আচ্ছা মা, যেখানে বাবা মা নেই, বাবা মার ভালোবাসা নেই, সেখানে বাস করা যায় মা? আমি যদি দিনের বেলায় রুমের মধ্যে মরে যাই, কেউ জানতেও পারবে না। বাবা মা তোমাদের প্রশংসা করতে বাধ্য হচ্ছি। আমার সেফটির কথা, সুখের কথা অনেকটা ভেবেছো তোমরা। মলি অসাধারণ কথাগুলো শুনে মুখে কথা নেই তাদের বাবা মার। আসলে কি জানো মা, তোমরা আমার সুখের কথা ভাবো নাই, তোমরা তোমাদের মান সম্মানের কথা ভাবছো। তোমরা ছেলের বাড়ি গাড়ি টাকা পয়সা দেখেছো। ছি মা, তোমরা এরকম মনের মানুষ? মা, তুমিই তো বলেছিলে বিয়ের পর স্বামী বাবা মাই হলো মেয়ের বাবা মা সমতুল্য। মলের বাবা মা চুপ করে মলের কান্না দেখতেছিল, তাদের মুখে কোনো কথা ছিল না। অনেকক্ষণ পর মলের মা বলল, তুই তো ওকে ভালোবাসিস? হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। মলের মা কথাটা শুনেই মলিকে থাপ্পড় দিল জোরে করে। মলি গালে হাত দিয়ে অশ্রু হয়ে যাওয়া চোখে ওর মার দিকে তাকিয়ে রইল। তুই জানিস না এসব ভালোবাসি আমাদের পরিবারে এলাও না? ঢাকা শিক্ষকগিরি না করে এসব করে বেড়াচ্ছিস? বাবা, আমি তো শুধু একজনকে ভালোবেসেছি, ভালোবাসা কি অন্যায়? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না।
আমরা যেখানে তোর বিয়ে ঠিক করেছি সেখানে তোকে বিয়ে করতে হবে, এটাই শেষ কথা। দেখি তোর ফোন দে। মলের মা রেগে এসব বলে জোরে করে মলির ফোনটা কেড়ে নিল, আর তখনই কলটা কেটে গেল। আমি সঙ্গে সঙ্গে কল দিলাম, কিন্তু মলের কল বন্ধ বলছিল। মলের ফোনটা আচার মেরে ভেঙে ফেলেছে। বাড়ি থেকে বের হ, আজ থেকে তোর জন্য নিষেধ। বিয়েটা না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকবি। মলি তার পরিবারের ব্যবহারে সম্পূর্ণ ভেঙে পড়ল, সেখানে বসে বসে কান্না করতে লাগলো। এদিকে আমি মলির সাথে কী হচ্ছে এটি ভেবে পাগলের মতো করতে লাগলাম, অঝরে কান্না করতেছি আমরা দুজনই। তবে দুবান্তে আমি এখন কি করব? আমি কি মলের বাড়িতে যাব? আমি ভিক্ষা চাইবো মলিকে ওর বাবা মার পা ধরে? রাত প্রায় 11টা বাজে, আর তখনই বের হয়ে পড়লাম মলের বাড়ির দিকে। ওকে ছাড়া একটা মুহূর্ত এখন আমি দূরে থাকতে পারবো না। কিছু টাকা নিয়ে আর ধ্রুবকে কল দিলাম। হ্যালো ধ্রুব, এই কান্না করতেছিস কেন? তুই কোথায়? প্লিজ যেখানেই থাকিস দ্রুত তোর বাসার সামনে আয়। আমার বাড়ির সামনে কেন? আর কি হয়েছে? কান্না করতেছিস কেন? তোর বাসার সামনে দাঁড়িয়ে আছি, আয়, সব বলবো, দ্রুত আয়। ওকে, আসতেছি এক্ষুনি। এই বলে ধ্রুব দ্রুত বের হয়ে আসলো। কিরে, কি হয়েছে? কান্না করতেছিস কেন? টাঙ্গাইল যাব, চল। টাঙ্গাইল কেন? আজব। মলের বিয়ে হয়ে যাচ্ছে অন্য জায়গায়, তাই টাঙ্গাইল যাচ্ছি মলেকে ভিক্ষা চাইতে। কি বলিস? মলের বিয়ে মানে? ওই, আমাকে সব খুলে বলতো। আমি তখন ধ্রুবকে সব করে বললাম। সব শোনার পর ধ্রুব বলল, ওকে, তুই শান্ত হ, এক্ষুনি টাঙ্গাইল যাব। চল। আচ্ছা ঠিক আছে, আমি কিছু টাকা নিয়ে আসি, তুই থাক। টাকা আনতে হবে না, আমি আনছি। চুপ কর, যদি বিপদে পড়ে থাকি তাহলে। এই বলে ধ্রুব আরও কিছু টাকা আনলো। তারপর দুজনে সোজা বাস স্টেশনে চলে আসলাম। কাউন্টারে গিয়ে জানতে পারলাম এত রাতে টাঙ্গাইলে কোনো বাস নেই। বন্ধু, বাস নেই তো এখন কি করবি? প্রাইভেট কার ভাড়া কর। ওকে। তারপর ধ্রুব একটি প্রাইভেট কার ভাড়া করে আনলো। প্রাইভেট কারে করে আমরা দ্রুত টাঙ্গাইলে চলে আসলাম রাত শেষ হওয়ার আগেই। রাতে তো আর মলিদের বাসায় যেতে পারবো না, তাই টাঙ্গাইলের বাস কাউন্টারে দুজনে বসে আছি। আমি নীরবে চোখের জল ফেলে যাচ্ছি, আর এদিকে মলি সারা রাত ঘুমাতে না পেরে রুমের মধ্যে নীরবে কান্না করে যাচ্ছে। অবশেষে যখন সকাল হলো, ভোরের আলো ভালোভাবে ফুটার আগেই আমরা মলিদের বাসার সামনে চলে আসলাম। আমি জানি না কীভাবে মলিদের বাসা খুঁজে পেলাম, কিন্তু আমার ভালোবাসা মলিদের বাড়িতে নিয়ে এসেছে। মলিদের বাড়িতে সামনে এসে আমি সোজা মলিদের বাসায় ঢুকে পড়লাম। বাড়িটার চারপাশে দেয়াল দিয়ে ঘেরা 2 তলা বাড়ি। বাইরে উঠোনে বাবার বয়সী একজনকে বসে থাকতে দেখলাম। তিনি আমাদেরকে দেখে কাছে এসে পড়ল। কে তোমরা? আঙ্কেল, আমি আলাউদ্দিন। আপনি কি মলির বাবা? আমি মলির বাবা, কিন্তু তোমাকে তো এর আগে আমাদের এখানে দেখিনি। কার ছেলে তুমি? মলির বাবা জানার সঙ্গে সঙ্গে আমি ওনার পা জড়িয়ে ধরলাম। আঙ্কেল, আমি শহর থেকে এসেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। আমি মলিকে খুব ভালোবাসি। তুমি ঢাকা থেকে এসেছো? দেখি পা ছাড়ো। প্লিজ আঙ্কেল, আমাকে ফিরিয়ে দিবেন না। দেখি, তুমি ওঠো, তুমি আমার সাথে ভিতরে আসো। মলির বাবা আমাকে তুলে দাঁড় করালো, আমাকে নিয়ে ভিতরে গেল। এখানে বসো বাবা। খুবই নরম কণ্ঠে কথা বলছিল মলির বাবা। মলির মাও চলে আসলো। আমি আর ধ্রুব বসলাম। তোমার নাম কি বাবা? জি, আমার নাম আলাউদ্দিন। মলির মা, তুমি মলিকে ডাকো। মলির মাকে উদ্দেশ্য করে মলির বাবা কথাটি বলল। তারপর মলির মা মলিকে ডাক দিতে গেল। তোমার নাম আলাউদ্দিন, তোমার বাবা কি করে? জি, আমার বাবা নেই, মারা গেছে তিনি। ও, তোমার বাবা নেই? না। তোমার মা? আমার মা বেঁচে আছেন। ও, তোমার ঢাকায় কি ভাড়া থাকো? জি না আঙ্কেল, আমার নিজস্ব 4 তলা ভবন আছে। ও, তুমি কি করো? জি, আমি পড়াশোনা করতেছি। কি, তুমি কোনো কাজ কাম করো না? আসলে আমার পড়াশোনা শেষ হলে চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। সেটি পরে কথা। আচ্ছা বাবা, তোমরা তো শিক্ষিত ছেলে, তোমাকে কিছু কথা বলি। জি বলুন। বাবা, ধরলাম তোমাদের ভালো বাড়ি আছে, টাকা পয়সাও আছে, কিন্তু কোনো বাবা মাকে চায় বেকার ছেলের হাতে মেয়ে দিতে? বলো তুমি। আঙ্কেল, আমার চাকরি হয়ে যাবে, প্লিজ আমাকে একবার সুযোগ দিন। আমি মলিকে অনেক খুশি রাখবো। আমার কথার উত্তরটা দাও শুধু। না, দিব না। তো কীভাবে দেবো বলো? আর তাছাড়া আমি এক জায়গায় কথা দিয়ে ফেলেছি, এখন তোমার হাতে মেয়েকে তুলে দিলে কি আমার মান সম্মান ঠিক থাকবে বলো? আমার মুখে কোনো কথা নেই, শুধু নীরবে বসে বসে কান্না করতেছি। কি বলবো আমি? উনি তো ঠিকই বলেছে, বেকার ছেলের কাছে কে মেয়ে দিবে?
বাবা, তোমরা আসছো ভালো করছো। তোমার ভালোবাসাটা প্রকৃত ছিল বলে আসছো, কোনো ভয় ডর না করে। কিন্তু বাবা, আমার কিছু করার নেই। আঙ্কেল, আমার একটি শেষ ইচ্ছা রাখবেন? আমি হাত জোর করে বললাম। বলো। আমি কি শেষবারের মতো মলের সাথে কথা বলতে পারি? ওকে মলি, যাও ওর সাথে ছাদে গিয়ে কথা বলো। মলি আমার পেছনে এসে দাঁড়িয়েছিল। পাগড়িটার দিকে তাকিয়ে দেখি পাগড়িটার মুখে চোখে পানি শুকিয়ে আছে। মলি অস্ত্রবিধার চোখে ছাদে গেল। আমিও পেছন পেছন ছাদে আসলাম। ছাদে আসার পর মলির সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। আমি আর নীরবে ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর আমি মলিকে ছড়িয়ে ওর হাত আমার মাথায় টেকে বললাম, আমার মাথায় হাত রেখে বলো, নিজের কোনো ক্ষতি করবা না। এই কি বলো তুমি? আমার এই কথা শুনে মলি কান্না করতে শুরু করে দিল জোরে জোরে। তুমি তো তোমার বাবা মার কথা শুনেছ, উনি কিছু ভুল বলে নাই। কি দেখে আমাকে তোমার হাতে তুলে দিবে বলো? প্লিজ এসব বলো না, তুমি আমাকে একা রেখে যেও না, চলো আমরা পালিয়ে যাই। না, পালিয়ে গিয়ে তোমার বাবা মার মান সম্মান নষ্ট করবো না আমরা। ওনাদের অভিশাপ ঘাড়ে নিয়ে আমরা সুখী হতে পারবো না। ওনাদের সম্মান বাঁচানোর জন্য আমাদের ভালোবাসাকে কোরবানি দিলাম। প্লিজ এমনটা করো না, বাঁচবো না আমি। না, কথা দাও নিজের কোনো ক্ষতি করবে না। তবে বিশ্বাস রাখো, এ জন্মে তুমি আর আমি এক হতে না পারলেও তবে পরকালে আল্লাহ আমাদের এক করবে। বিশ্বাস রাখো। মলি আমার কথা শুনে অঝরে কান্না করতে লাগলো। শোনো, নিজের যত্ন নিবা আর সবসময় ভাববা তোমার পাগল তোমাকে এখনও ভালোবাসে। ভালো থেকো, বাই। আমি এই বলে কান্না করতে করতে চলে আসতেছিলাম, আর পিছনে মলি ছাদে বসে কান্না করতেছিল পাগলের মতো। আমাকে রেখে যেও না প্লিজ। আমি আর ধ্রুব বেরিয়ে আসলাম আর নিঃশ্বাসকে পিছনে ফেলে। বিশ্বাস করুন, আমার সত্যি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হৃদয়ের ভিতরে সব কিছু ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এখনই মলের কাছে গিয়ে পাগলটাকে জড়িয়ে ধরে বলি, তোমাকে ছাড়া কোথাও যাচ্ছি না আমি। তোমার পাগল সর্বদা তোমার কাছে থাকবে। কিন্তু আমি চাইলেও সেটি আর করতে পারবো না। চলে আসলাম মলের রাজ্য ছেড়ে অনেক দূরে, যেখানে মলের কোনো ছায়াও পড়বে না। খুব কষ্ট হচ্ছে জানেন। এদিকে মলের ছাদ থেকে কান্না করতে করতে রুমে এসে দরজা বন্ধ করে কান্না করতেছিল। এসব দেখে মলের বাবা মার মনটা একটু নরম হলো। আমি আর ধ্রুব ঢাকায় এসে পড়লাম। বাসায় ঢুকতে মার সামনে পড়ে গেলাম। কি রে, কোথায় গেছে তোরা? আর তোর চোখ লাল কেন? আমি কান্না আর ধরে রাখতে না পেরে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। এই বাবা, তুই কান্না করতেছিস কেন? কি হয়েছে আমাকে বল। মা আমার চোখে পানি দেখে অস্থির হয়ে উঠল। মা, আমি ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া কীভাবে বাঁচবো আমি? কাকে ছাড়া বাঁচবি না? কি হয়েছে খুলে বল আমাকে। আমি আর কিছু না বলে কান্না করতে করতে রুমে চলে আসলাম। পিছন থেকে মা আমাকে অনেক ডাকলেও আমি না শুনে চলে আসলাম। এই ধ্রুব, তুই বল আমাকে কি হয়েছে। আসলে আন্টি, ও সব কিছু ধ্রুব খুলে বলল। কি বলিস? এত কিছু হয়ে গেছে, আমাকে একবার বলবি না তোরা? আসলে আন্টি, সময় হয়ে ওঠে নাই, তাই বলা হয় নাই। বিয়াদবরা, তোরা এগুলো আগে বলবি না? আমি মনে হয় বাবা মার সাথে কথা বলবো, কত টাকা পয়সা হলে তারা তাদের মেয়েকে আমাদের ছেলের হাতে দিবে। দরকার হলে সব কিছু বিক্রি করে ওনাদের কাছ থেকে মলিকে কিনে আনবো। মা রেগে গিয়েছিল। মা মলেদের বাসায় যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দেই নাই। মাকে বলেছি, মা, আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, প্লিজ তুমি মলের পরিবারকে বিরক্ত করো না। আমি মাকে যেতে দেইনি। মলেবিহীন 4টা দিন কেটে গেল। আমার জীবনের দিন যত যাচ্ছে ততটা কষ্ট চেপে জমান পাচ্ছে আমার বুকের মধ্যে, যা আমি আর মেনে নিতে পারতেছিলাম না। বারবার যেতে ইচ্ছে করতেছিল। 4 দিনের দিন রাত 12টার পর আমার ফোনে একটি কল আসলো। কলটা আর কারো ছিল না, কলটা মলের ছিল। আমি অতি উৎসাহের সাথে কলটা ধরে বললাম, আমি জানতাম তুমি কল করবে। আমি জানতাম তোমার বাবা মা আমাদের ভালোবাসাকে মেনে নিবে। কিন্তু আমার কথা শুনে মলের চোখ, শুধু ওপাশ থেকে মলের কান্নার শব্দ আসতেছে। মলে অঝরে কান্না করে যাচ্ছে। এই মলি, বলো না কিছু, প্লিজ বলো। তোমার মতো আমিও ভেবেছিলাম বাবা মা হয়তো আমাদের ভালোবাসাকে মেনে নিবে, কিন্তু আমার বাবা মা এমন না, পাগল তারা। কাল আমার বিয়ে দিয়ে দিচ্ছে। মলের মুখে বিয়ের কথা শুনে আমি নিমিষেই ফ্লোরে বসে পড়লাম। হাত থেকে ফোনটা পড়ে গিয়ে বন্ধ হয়ে গেল। মলের বিয়ে, কিন্তু আমার সাথে না।
বলিনি শুধু বসেছে বসবে, তবে আমার সামনে না। যাকে নিয়ে মনের ভিতর হাজারো স্বপ্নের পাহাড় করেছি, সে অন্য কারো পাহাড় পূরণ করবে। কীভাবে সহ্য করব আমি এটি? কষ্টে বুকটা পেটে যাচ্ছিল, চিৎকার করে কান্না করতে লাগলাম। চার দেওয়ালের আবদ্ধ করে কান্নার শব্দটা বাইরে আজব মানুষের কানে গেল না। ওপাশে মলি কান্না করতে করতে মরার মতো পড়ে যাচ্ছে, যা দেখেও মলির বাবা মা একটুও মায়া হচ্ছে না। তাদের কাছে সম্মানটাই বড়, মলির বাবা মার মতো। পৃথিবীর সকল বাবা মার কাছে আজ আমি একটি প্রশ্ন ছুড়ে দিলাম, আপনাদের কাছে কোনটা বড়, সন্তানের মুখ নাকি আপনাদের সম্মান? উত্তরটা না ভয় থেকে যাবে জানি। আমি নিতে পারবো না এতটা কষ্ট। যাকে নিয়ে মনে মনে কল্পনাতে বাসর সাজিয়েছি, সে কাল রাতে বসে যে মাথায় ঘোমটা দিয়ে অন্য কোনো একজনের জন্য অপেক্ষা করবে, পারবো না আমি সহ্য করতে। হে আল্লাহ, আমি নিজেকে শেষ করে দিব। মলি, তোমার মুখের ঘোমটা অন্য কেউ সরাবে, আগে আমি নিজেকে শেষ করে দিব। কাল তুমি অন্য রাজ্যের রানী হবার আগে আমি অপরে পাড়ি দিব। আমাকে ক্ষমা করে দিও মলি, তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার পসিবল না। বাসা থেকে বের হয়ে বিষ কিনে আনলাম কালকের জন্য। পটাশিয়াম কিনে এনেছি, যাতে খাওয়ার 2-3 মিনিটের মধ্যে মরে যাই। সারা রাত কান্না করতে করতে কখন যে সকাল হয়েছে জানি না। এদিকে এখন মনেতের বসে আত্মীয় স্বজনের ভিতর বিয়ের উৎসবের আয়োজন চলতেছে। দেখতে দেখতে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। এতক্ষণে মলের বিয়ে হয়ে গিয়েছে, মলে অন্য কারো হয়ে গেছে। ভাবতেও পারছি না আমি এসব। আমি শুধু রাত 10টা-11টা বাজার অপেক্ষায় ছিলাম। বিয়েবাড়ির বাস্তবতা কাটিয়ে বরের রুমে যেতে 10 মিনিমাম লাগে। আমি 10 বাজার অপেক্ষায় ছিলাম, এখন 9 বাজে। আমি শুধু ঘড়ির দিকে তাকিয়ে আছি, কিন্তু এদিকে মলের বিয়েতে হাজার চেষ্টা করেও মলকে কেউ কবুল বলাতে পারতেছে না। শুধু মলের চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল। মলি, কবুল বল। মা, কবুল বল। এভাবে সেখানে থাকা সকলে মলিকে কবুল বলানোর জন্য জোর করতেছিল, কিন্তু কবুল না বলে মলি হঠাৎ বিছানার উপর দাঁড়িয়ে গেল। মলিকে দাঁড়াতে দেখে সকলে চুপ হয়ে গেল। মা, দাঁড়ালি কেন? বসো। মলি কারো কথা কানে নিচ্ছে না। মলির বাবা এবার রেগে বলল, মলি, বস। বসবো না। কি করবে তুমি? মলির প্রচণ্ড রাগ আর চিৎকার দিয়ে বাড়ির সকলকে চুপ হয়ে গেল। মলি আবার রেগে বলল, করবো না আমি এই বিয়ে। আমি আলাউদ্দিনকে ছাড়া কাউকে বিবাহ করব না। কি করবে তোমরা? মেরে ফেলবে? মরে যেতে রাজি আছি, তবুও এই বিয়ে করব না। আমি শুধু আমার পাগলের। সকলে চুপ। মলির বাবা মার মুখে কোনো কথা নেই। যাবার আগে একটি কথা বলে যাই, তোমাকে সম্মানের সুখের কথা ভেবে অনেক চোখের জল ফেলেছি, তবুও তোমাদের মনে মায়া হলো না একটুও। কেমন বাবা মা তোমরা? সন্তানের কষ্টে কষ্ট পাও না। আল্লাহর কাছে একটি দোয়াই করি, তোমাদের মতো বাবা মা যেন কোনো সন্তানের ভাগ্যে না জোটে। এগুলো বলেই মলি বাসা থেকে বেরিয়ে আসলো বিয়েবাড়ি থেকে। অনেকেই আটকানোর চেষ্টা করেছে, তবে আজ মলি আর বাধা মানে নাই। বাড়ি থেকে বিকাল 5টায় বেরিয়ে পড়লো আমার কাছে আসার জন্য। এদিকে আমি 10টা বাজার অপেক্ষা করতেছি। মনে আসতেছে 10টাই বাজবে। 10টা বাজার আরও 5 মিনিট বাকি আছে। তাই আমি ভাবলাম শেষ একটি SMS দিয়ে বিদায় নেই পৃথিবী থেকে। মলির নাম্বারে SMS লিখতেছি, আর এদিকে মলি আমাদের বাসায় চলে আসছে। মার কাছে এসে মলি বলতেছে, মা, আলাউদ্দিন কোথায়? মলিমা, তুমি? আলাউদ্দিন তো উপরের রুমে আছে। মায়ের কথা বলতেই মলির ফোনে SMS আসলো। মলি আমার SMSটা দেখে মলি ওপেন করলো। SMSটি পড়তেছিল মলি, আর একটু পর তুমি অন্য কারো রাজ্যে থাকবে মলি, আর আমিও পরকালের রাজ্যে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দিও, তোমাকে ছেড়ে আমি বেঁচে থাকতে পারবো না। তাই নিজেকে শেষ করে দিচ্ছি। ভালো থেকো মলি, চিরবিদয়। আমার SMS-টি পড়ার সাথে সাথেই মলি দৌড়ে আমার রুমের দিকে ছুটলো, আর আমি বিষের বোতলটা খোলার সাথে সাথে আমার রুমের দরজার উপর ঝড় বইতে লাগলো। কেউ দরজার উপর খুব জোরে জোরে ধাক্কা মারছিল, তাই আমি বিষের বোতলটা লুকিয়ে রেখে আম্মু আসতে ভেবে দরজাটা খুলতে গেলাম। দরজাটা খুলে দেখি আমার সামনে ভূতু সেজে মলি দাঁড়িয়ে ছিল। দরজাটা খোলার সাথে সাথেই মলি আমাকে থাপ্পড় মারলো, হাবল তাবল ঘুষি মারতে লাগলো, আর বলতেছিল, কুত্তা, হারামি, শয়তান, আমাকে রেখে মরতে যাচ্ছিলি না? তোর কত বড় সাহস! মলি কান্না করতেছে আর মারতেছে। আমি মলিকে দেখে সম্পূর্ণ অবাক। আমি পাথরের মতো দাঁড়িয়ে চোখের জল ফেলতেছিলাম, আর পাগলিটাকে আমাকে মারতেছিল আর বকতেছিল। আমি হঠাৎ মলিকে টান দিয়ে বুকে এনে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি খুব, অনেক। তোমাকে ছাড়া কোথাও যাব না, প্রমিস।
আমার বুকে মাথা রেখে বুকে ঘুষি মারতেছে আর বলতেছে, কুত্তা, এক্ষুনি তো অনেক দূরে চলে যাচ্ছিলি, যেখান থেকে তোকে আর ফিরিয়ে আনতে পারতাম না। বলি শোনা। আমি মলের মাথায় চুমু এঁকে দিলাম। বাঁচলে একসাথে বাঁচবো, আর মরলে একসাথে মরবো। এই বলে শক্ত করে মলিক আমাকে জড়িয়ে ধরলো। আর এভাবেই আরেকটি ভালোবাসার পৃথিবীর বুকে সবল হলো।